আমি আসলে জয়েন্ট ফ্যামিলিতে বেড়ে ওঠা মেয়ে। গরু কিনে নিয়ে আসবে, ওয়েট করব, রাতের বেলা মেহেদি পরবো, তারাবাতি ধরাবো। চাঁদ রাতের আগের দিন থেকেই আসলে ফেস্টিভটা শুরু হয়ে গিয়েছে। তিরামিসু বলো, তুমি বিস্কফ চিজ কেক বলো বা এনিথিং, লাইক এগুলো আমি খুব ভালো পারি। আমার যেমন খুব পছন্দ চোষের মাংস। আমার পেরেন্টস আসলে সবসময় আমার ফ্রেন্ডের মতো। আমি তো ছোটবেলা থেকেই গরুর হাটে যাই। একটা পাগলা গরু ছিল, আমি হাটে গিয়েছি, তো ওই গরুটার চোখে হচ্ছে কাপড় বাঁধা ছিল। তো আমি আমার কাজিন সবাই আমরা একসাথে দাঁড়ানো, ওই সময় গরুটা গুঁতো দিতে গিয়ে আমি বেঁচে গিয়েছি আর কি, আমাকে অ্যাটাক করেনি আর কি। আমি তাকে পেছন থেকে যে জড়িয়ে ধরেছিলাম, হাউ লাকি হি ইজ। তার গার্লফ্রেন্ড সে রেগে তাকে চড় মেরে চলে গেছে। শান্তাপু, তুমি এটা করতে পারলে? লেদারের জ্যাকেট, একটা স্কার্ট, সানগ্লাস পরে আমি রিক্সা চালাচ্ছি। দেখতে কিন্তু হেভি কুল লাগবে। আমি তো বাইক চালাতে পারি। চায়নাতে আমি ডান্স ফেস্টিভ্যালে যাচ্ছি, আমি এখানে একটা গোল, এখানে একটা গোল ব্লাসন দিয়ে কোনো মতে চুলটাকে জুটি করে একটুখানি কাটা টাটা দিয়ে বসে আছে। ওই কম্পিটিশনটায় যাওয়ার পর থেকে মনে হয়েছে নিজে নিজে শিখতে হবে। তোমাকে যতই হেল্প করার মানুষ থাক না কেন, অনেক ভদ্র। আমি এখন দুষ্ট। আমি না ছোটবেলা থেকে অনেক বেশি ভীতু ছিলাম আর অনেক শাই ছিলাম। হ্যাঁ, আমি স্টার, আমার তো খুব ভাব নিয়ে থাকতে হবে বা খুব এইটা ওইটা করতে হবে, এই জিনিসটা আমার একদম পছন্দ না। আমার কখনোই কোনো প্ল্যান ছিল না যে আমি মিডিয়াতে কাজ করব। নাচ থেকে কিভাবে যেন টুকটুক টুকটুক করে চলে আসা হয়েছে। ব্যর্থতার থেকে আমার অ্যাচিভমেন্ট অনেক বেশি। কেউ কারো আপন না, ট্রাস্ট মি, এটা আমার লাইফের সবচেয়ে বড় শিক্ষা। মিডিয়াতে সবাই অনেক ফেক। মিডিয়াতে আসলে কেউ কারো ফ্রেন্ড হতে পারে না। আমার কাউকে পছন্দ না হলে আমি জাস্ট টোটালি ইগনোর করি, বাট ঝগড়া কথা কাটাকাটিতে আমি যাই না। আল্লাহ শক্ত পার্টি করে না, শক্ত এটা করে না, শখ খ্যাত। এন্ড ইউ নো হোয়াট, আই লাভ টু বিং খ্যাত। ঢং করার কিছু নাই আসলে। আমার পছন্দের জায়গা হচ্ছে আমেরিকা আর হচ্ছে থাইল্যান্ড। এখনকার সাকিব খান হচ্ছে গিয়ে ভার্সেটাইল, মানে নিজেকে ভেঙে চুরে পুরো প্রুফ করে দিয়েছে। সবাই হিট হবে, এটা খুলতে হবে, একটু কোমর দেখাতে হবে, এই জন্য দেখানো, ওগুলাতে একটু কম বিশ্বাসী। আমার মনে হয় যে সবাই জানে আমার দুটো প্রেম ছিল। আমি বললাম না যে আমার পার্সোনাল লাইফ আমি অনেক ওপেন। আমি সবাইকে হ্যাপি করতে পারবো না, আমি হ্যাপি করতে চাই না। ঈদ মোবারক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এপি স্টারের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, এপি স্টার মানেই হচ্ছে আপনাদের প্রিয় তারকাদেরকে নিয়ে জমি আড্ডা দেয়া এবং তাদের কাছ থেকে তাদের সম্পর্কে অনেক কিছু আসলে নিজে থেকেই জানা। আজকে যে স্টার আমার সাথে রয়েছে, সেই স্টারের যাত্রাটা কিন্তু অনেক ছোটবেলা থেকে শুরু হয়েছে। একজন শিশু শিল্পী দিয়ে তার যাত্রাটা শুরু হওয়ার পরে একই সাথে মডেল এবং বিজ্ঞাপন চিত্রে কাজ করার পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবে নিজেকে সে তার অবস্থান কিন্তু জানান দিয়ে দিয়েছিল। পাশাপাশি আমরা দেখেছি খুব দ্রুতই তার অভিনয়ের সাথে যুক্ত হয়ে যাওয়া। দর্শকদের ভালোবাসা ছিল অবিরাম, কিন্তু মাঝখানে বেশ খানিকটার সময় একটা বিরতিও ছিল। বিরতির পরে আবার যখন ফিরে আসা হলো, সেই মানুষটাকে দর্শক আবারও আগের মতো করেই আপন করে নিয়েছে। বিজ্ঞাপন চিত্র থেকে নিয়ে শুরু করে নাটক, বড় পর্দা অর্থাৎ চলচ্চিত্র, সুপারস্টারের সাথে কাজ করার অভিজ্ঞতা, সেই সাথে বিরতির পরে আবারও তার জার্নি, সব কিছু নিয়ে আজ কথা হবে আমাদের প্রিয় তারকা আনিকা কবির শখের সাথে। অনেক অনেক শুভেচ্ছা শখ, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, তোমাকেও। কেমন আছো? আছি। তোমাকে থাকলে, মানে তুমি থাকলে তো আমি সবসময় ভালো থাকি। বাট বেশ কিছুদিন যাবত তোমার শরীরটা একটু খারাপ যাচ্ছিল। ঈদের আমেজে কি সেই ব্যাপারটা একটু কাটিয়ে উঠতে পেরেছো? শরীরটা খারাপ আসলে ঈদের ব্যস্ততা নিয়েই আসলে, কারণ ঈদের কাজগুলো করার সময় যেহেতু এখন সামার চলছে, অনেক বেশি গরমে শ্যুট করার কারণে যেটা হয়ে থাকে আর কি, উইকনেস অ্যান্ড জ্বর এগুলো। বাট হ্যাঁ, এখন ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো শখ, আজকে তো আমরা ঈদের আয়োজনে রয়েছি, বাট বেশ কয়েকটা সেগমেন্টে আমাদের এই আয়োজনটা সাজানো হয়। তো আমরা এক এক করে কথা বলবো সবকিছু নিয়ে, কিন্তু তার আগে ঈদ নিয়ে তোমার কাছ থেকে জানতে চাই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। সাধারণত যেটা হয়, বড় হয়ে যাওয়ার পরে আমরা ছোটবেলার ঈদকেই সবচেয়ে বেশি মিস করি। তো শখের কাছ থেকে একটু জানতে চাই যে শখের ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায়? ছোটবেলার ঈদটা আসলে অনেক বেশি মজার ছিল, এখনো মজার। এখনকার ঈদটা আসলে একটু আলাদা, কারণ এখন আলিফের জন্য আলাদা, আমার মেয়ে।
আর ছোটবেলার ঈদটায় তো আমি তখন ছোট ছিলাম, আমি সবার মধ্যমণি ছিলাম। আর যেহেতু পুরান ঢাকার একটি আর মানে আমি আসলে জয়েন্ট ফ্যামিলিতে বেড়ে ওঠা মেয়ে, সো জয়েন্ট ফ্যামিলিতে মজাটাই কিন্তু অন্যরকম। দেখা যায় যে আমি আমার দাদা দাদিকে পাইনি, তারা অনেক আর্লি তারা চলে গেছেন, বাট আমার নানুর বাসার সবার সাথে আমি অনেক ক্লোজ। সো দেখা গিয়েছে আমার নানা নানু, আমার 3টা মামা, 3 মামার ছেলে মেয়ে কাজিনস সবাই একসাথে ঈদের যে মজাটা, লাইক রমজানের ঈদ থেকে শুরু করে গরু মানে ঈদুল আজহার, হ্যাঁ, যে মজাটা, লাইক গরু কিনে নিয়ে আসবে, ওয়েট করব, রাতের বেলা মেহেদি পরবো, কি রান্না হচ্ছে সবাই একসাথে দেখবো, তারাবাতি ধরাবো, মানে একটা মানে মনে হতো যে ঈদটা আসলে ঈদের দিন না, চাঁদ রাতের আগের দিন থেকেই আসলে ফেস্টিভটা শুরু হয়ে গিয়েছে। 3 থেকে 5 দিন একটা ফেস্টিভ মুডই থাকতো ঈদের সময়টাতে। এখনকার ঈদে যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে অন্যান্য ছোটরা কিন্তু আমাদের সেই আগের যে আনন্দটা আছে ওই মজাটা পায় না, ওটাকে অত বেশি পায় না। তোমার ঈদের দিনটা কেমন কাটে? রান্না বান্না করা নাকি ঘোরাঘুরি? রোজার ঈদে আসলে রোজার ঈদটা আমি আসলে তেমন রান্না করি না সত্যি কথা বলতে গেলে, কারণ আমার রান্না তো করতে পারো। হ্যাঁ, আমি ভালো রান্না করতে পারি, বাট আমার আসলে ঈদটা সেলিব্রেট করা হয় আমার আম্মুর সাথে। সো আমি যেহেতু আম্মুর কাছে চলে আসি, দেখা যায় আম্মুই এত কিছু রান্না বান্না করে, আমি হয়তো আমার স্পেশাল কিছু ডেজার্ট আইটেম আমি বানাই, কারণ আমি ডেজার্ট খুব মানে আমার বাসার সবাই অনেক পছন্দ করে। প্লিজ এনি টাইম। সো সবার স্পেশাল একটা রিকোয়ারমেন্ট থাকে যে শখ, কিন্তু মানে আমার কাজিনরা শখ দিয়ে কিন্তু ডেজার্ট করবে অনেকগুলো। এটা কিন্তু হয়, মানে বেশিরভাগ বাসাতেই তুমি দেখবে মায়েরা একটু বড় রান্নাগুলোর দায়িত্ব নিয়ে নেয়, মেয়ের কাছে ডেজার্টের আইটেমটা দিয়ে দেয়। আর আমরা তো একটু ট্রেন্ডি ডেজার্ট করতে পছন্দ করি, মায়েরা পায়েস বা সেমাইটা করলো, কিন্তু একটু ট্রেন্ডি ডেজার্ট যদি কিছু করতে হয় যেটা একটু দেখতেও সুন্দর লাগে, টিরামিসু বলো, তুমি বিস্কফ চিজ কেক বলো বা এনিথিং, লাইক এগুলো আমি খুব ভালো পারি। আর কোরবানি ঈদটা যেমন হয় আমার, যে মাংস গরু কাটা নিয়ে তো সবাই ব্যস্ত থাকে, বাট যখন গরুটা আসলে সুন্দর করে পিসেস করা হয়ে যায় তখন দেখা যায় যে নিচ থেকে আমি আগে নিয়ে এসে আগে কোনোভাবে লাইক থাকে না সল্ট অ্যান্ড পেপার দিয়ে আমি একটুখানি স্টিকের মধ্যে দিয়ে ওইটাকে বসিয়ে দিই, মানে আমার ওটা আগেই খেতে হবে, রান্না করার আগেই খেতে হবে। এবং আরেকটা মজার ব্যাপার থাকে সেটা হচ্ছে একদম র মিটটা যখন আসে মানে তাজা, ওটার কিন্তু টেস্ট ডিফারেন্ট থাকে। হ্যাঁ, ফ্লেভারটা ডিফারেন্ট থাকে। আমার যেমন খুব পছন্দ চোষের মাংস, সো আমি আসলে চোষের মাংসটা জন্য ওয়েট করতে থাকি যে কতক্ষণে এটা কাটা হবে। আর পুরান ঢাকায় কিন্তু একটা ট্রেন্ড আছে যে ভিন্ন ভিন্ন পার্টের মাংসের যে একটা বিশেষত্ব থাকে এবং ওটা দিয়ে কি রান্না করলে মজা হবে এটা কিন্তু সবাই মোটামুটি জানে, এন্ড কষাইরা ওভাবেই বের করে দেয়, তাই না? হ্যাঁ, বাহ, আমরা দুজন ভালোই মোটামুটি জানি, আমরা খুব ভালো জানি, কারণ আমরা দুজনেই অনেক ফুডি। আমার গরু কাটার সময় মানে কোরবানি থেকে নিয়ে শুরু করে পুরোটা সময় আমি তদারকি করি, বিকজ আমার কাছে মনে হয় যে ইট শুড বি পারফেক্ট, কারণ যেহেতু এটার একটা মহিমা রয়েছে, আমি অন্যদেরকেও দিব এবং আমার নিজের জন্য রাখবো, আত্মীয় স্বজন রয়েছে, তো সবাইকে স্যাটিসফাই, জানি না আমি কতখানি করতে পারবো, বাট চেষ্টাটা আমার থাকে। সো আমি খুব সুন্দর করে প্রপোর্শনেটলি সবকিছু করি, এটাই তো আসলে হওয়া উচিত আসলে, শুরু করে ডিস্ট্রিবিউশন। আলহামদুলিল্লাহ, যদিও খুবই এক্সস্টেড লাগে, ঈদের দিন রাতেও হয়তো লাইভ থাকে, তোমাদের কারোর সাথে হয়তো আড্ডা দেওয়ার সুযোগ থাকে, কিন্তু কোরবানি ঈদটাতে আসলে কেউই ওভাবে করে সুযোগ পায় না। মোটামুটি রোজার ঈদে হয়ে যায়, বাট কোরবানি ঈদে আসলে আমাদের মেয়েদের হয়ে ওঠে না। এবারে একটু বলো, ঈদের দিনে তোমার সবচেয়ে প্রিয় খাবার কি, নিজের হাতের ডেজার্ট ছাড়া? সবচেয়ে প্রিয় খাবার আমার আম্মুর হাতের রান্না, যে কোনো কিছু। আর আমি পার্সোনালি খুব এনজয় করি সকালবেলা ঘুম থেকে উঠে, মানে এটা সবসময় আমাদের বাসায় হয়ে এসেছে, বাবা আমার ছোট ভাই নামাজ পড়ে আসবে, নামাজ পড়ে এসে আমরা ওয়েট করতে থাকবো, আম্মু সেমাই রান্না করে টেবিলে রাখবে, ওই সেমাইটা বাবা সবাইকে খাইয়ে দেবে, আম্মুকে, আমাকে, রংকে, সবাইকে। সো এই মানে বলতে গেলে ঈদের দিন সকালবেলার প্রথম ফুড থাকে আমাদের এটা, যে এক চামচ করে সবাই হচ্ছে গিয়ে আগে। আঙ্কেল আন্টি আসলে ছোটবেলা থেকে অনেক আদরে যে তোমাকে মানুষ করেছে এটা তো আমরা জানি, কারণ আন্টিকে একদম ছোট থেকে দেখেছি, তোমার সাথে সাথে সবসময় থাকবার মানে থাকার চেষ্টা তার ছিল, সবসময়ই ছিল, সবসময়। এবং এখন তো তোমার মেয়েকেও আন্টি দেখাশোনা করে, সো এটাও কিন্তু সবচেয়ে বড় সাপোর্ট একটা মেয়ের জন্য মায়ের। আর আঙ্কেলের কথা যেটা বললে সেটা শুনে খুব ভালো লাগলো, কারণ অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাবা মায়ের সাথে অনেক খুনসুটি, অনেক সখ্যতা, অনেক কিছু থেকে আমরা একটু দূরে সরে যাই। না, কিন্তু আমি বলবো আমি অনেক ব্লেসড, মানে
এখন না, ছোটবেলা থেকেই লাইক আমার পেরেন্টস আসলে সবসময় আমার ফ্রেন্ডের মতো, মানে থাকে না যে আমার বাবা মা, হ্যাঁ তাদেরকে আমার ভয় পেতে হবে, তাদের সাথে আমার বুঝে কথা বলতে হবে, হ্যাঁ ভয়ের জায়গাটা আছে, রেসপেক্টের জায়গাটাও আছে, হ্যাঁ, বাট থাকে না যে আমার বাবা মা আমাকে এত বোঝে বা তারা আমাকে এত সুন্দর করে বড় করেছে, যেই কারণে হয়তো বা আজকে আমার ফ্রেন্ড খুব লিমিটেড, আমার বাইরের থেকে কোনো ফ্রেন্ড দরকার হয় না এক্সট্রা করে, আই ক্যান শেয়ার উইথ মাই প্যারেন্টস এনিথিং, লাইক এনি সিঙ্গেল ডিটেইল টিল নাও। অ্যান্ড এই জিনিসটা আমি এখনও মেনটেন করছি আলিফকে দিয়ে, যে আমাকে যেভাবে করে আমার বাবা মা বড় করেছে, আমি চাই আলিফকেও যেন ঠিক অমন করে আমি বড় করতে পারি, যেন আলিফও আমার সাথে সব কিছু লাইক গুড ব্যাড এনিথিং শেয়ার করতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমার ছেলের ক্ষেত্রে এটা সবসময় মাথায় রাখি যে ওর যেন কখনো ফিল না হয় যে ও লোনলি, হ্যাঁ, ওর মায়ের চাইতে ওর আরো কোনো ভালো বন্ধু আছে। ভালো বন্ধু তো ডেফিনেটলি থাকবে, কিন্তু যে কোনো গুড অর ব্যাড থিংস, যে কোনো কিছু শেয়ার করার জন্য ওর প্রথম চয়েস যেন ওর মা হয়। পেরেন্টস এখন আসলে ভালো ফ্রেন্ডটা পাওয়া অনেক বেশি লাকের ব্যাপার। আমার মানে যারা অনেক বেশি লাকি তারা ভালো ফ্রেন্ড পেয়ে যায়। আর কিছু মানুষ আছে তাদের বন্ধু ভাগ্য ভালো থাকে, হ্যাঁ আমি এটাই বললাম যে ইটস ভেরি রেয়ার যাদের আসলে বন্ধু ভাগ্য ভালো, বাট ইউজুয়ালি ফ্যামিলিতে যদি ফ্রেন্ড বানানো যায় এটার থেকে লাকি আর কিছু হতে পারে না। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু শখ আমাকে বলো, আলিফ তো এখন বেশ বড় হয়েছে, তোমার কোন রান্নাটা ওর খুব পছন্দ? আমার ও রিসেন্টলি আমি নোটিস করলাম যে ও একটুখানি স্পাইসি ফুড হচ্ছে খেতে পছন্দ করছে। সো টুকটাক স্পাইসি যদি কিছু করে দিই একটু থাই স্টাইলের, ও খেতে পছন্দ করে, এটা আমি নোটিস করলাম। স্পেশালি স্যুপটাও লাইক করছে। ওকে, টমিয়াম টাইপ, এগুলো টমিয়াম মানে একটু স্পাইসি থাকবে, একটু ট্যাঙ্গি থাকবে, একটু স্পাইসি থাকবে, এটা একটু লাইক করে। আবার প্রন এন্ড চিকেনটাও বাচ্চাদের খুবই পছন্দ থাকে, যদিও আলিফ অনেক বেশি কিছু খায় না, সো এটা নিয়ে আমি খুব সাফার করি, বাট হ্যাঁ একটু এখন ওর টেস্ট বার চেঞ্জ হচ্ছে। ঈদের কোনো স্মরণীয় ঘটনা কি তোমার মনে আছে, যেটা এখনো প্রতি ঈদেই তোমার মনে পড়ে? ঈদের স্মরণীয় ঘটনা তো অনেক আছে। আমি আমার খালাতো বোন, আমার কাজিন, ওর নাম হচ্ছে মুগ্ধ, আমি মুগ্ধকে ভীষণ মিস করি, কারণ ও এখন বাংলাদেশে থাকে না, ও নিউজিল্যান্ডে থাকে, বাট আমরা ছোট থেকে দুইজন একই সাথে বড় হয়ে উঠেছি। অ্যান্ড থাকে না কাজিনদের মধ্যে যে এমন একটা কাজিন থাকে যে নাকি তোমার পেটের সব নাড়ি ভুড়ি সবকিছু জানে। সো মুগ্ধ হচ্ছে গিয়ে আমার ওই কাজিনটা, ও আমার ছোট, বাট আমাদের দুজনের অনেক মারামারি হতো, অনেক লাইক ঈদের শেয়ারিং ক্রাইম সবকিছু, হ্যাঁ সবকিছু। ঈদের সময় দেখা যেত ও ড্রেস কিনে লুকিয়ে রাখতো, আমি ড্রেস কিনে লুকিয়ে রাখতাম, কারটা বেশি সুন্দর দেখানো যাবে না এরকম, বাট যারটা বেশি সুন্দর হবে সে একটু মন খারাপ করে, আচ্ছা না থাক দি, তোমারটাই তো সুন্দর হয়েছে। সো আই রিয়েলি মিস দ্যাট টাইম আসলে, যে সময়টা ও বাংলাদেশে ছিল, আমরা একসাথে সবাই মিলে ঈদ সেলিব্রেট করতে পারতাম। আমার নানু যখন বেঁচে ছিল তখন আসলে ঈদের এনভায়রনমেন্টে অন্যরকম ছিল, মানে নানা নানুদের কাছ থেকে আবদার করে সালামি নেয়া, যে দিতেই হবে, বেশি করে দিতে হবে। নট অনলি আবদার আপু, মানে জিনিসটা ছিল কেমন, যে আমি বললাম না আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে উঠেছি, ঘুম থেকে উঠেই লাইক ফ্যামিলিতে একজন মুরব্বী থাকা মানে কিন্তু অনেক বড় ব্লেসিংস, লাইক বট গাছ তোমার মাথার উপরে আছে এরকম একটা ব্যাপার। সো নানুরা যখন বেঁচে ছিল তখন যেটা হতো যে সবাই ঘুম থেকে উঠে সবার আগে নানুমার কাছে যেতাম, ওখানে যে তাদের সাথে কিছুক্ষণ আদর টাদর আল্লাহ যেটাকে বলে ওগুলো করে, সব লাইক আমার মা বাবা, আমার মামা মামি যারা ছিল সবাই একসাথে একটা টেবিলে বসে সবাই খাওয়া, সবার হ্যাপিনেস শেয়ার করা, দেন আস্তে আস্তে আরও সব গেস্টরা আসা, মানে জিনিসটার আমেজটাই ছিল অন্যরকম, যে জিনিসটা এখন আসলে ওই যে যার ফ্ল্যাটে ঘরবন্দি, ওই জিনিসটার মধ্যে না ওই আন্তরিকতাটা হয়ে গেছে আমাদের, হ্যাঁ ওই আনন্দটা নেই। মানে খুব সার্টেন টাইমের জন্য কোথাও যেতে হবে, যে তোমার রিলেটিভের সাথে হাই হ্যালো করতে হবে এন্ড চলে আসা, এটার মধ্যে না মজা নেই। আর এই স্মৃতিগুলো খুব একটা মনে থাকে না। হ্যাঁ এখন হচ্ছে কি জাস্ট রেসপন্সিবিলিটিস পালন করার জন্য যাওয়া, যে দেখা করে আসা, বাট ওই টাইমটা আসলে মানে অনেক প্রেশাস ছিল। সো আমি ওই টাইমটা অনেক মিস করি আসলে। এটা তো তোমার ঈদের গল্প শুনলাম, কিন্তু একজন মা হিসেবে শখের ঈদ কেমন? এখন তো নিশ্চয়ই আলিফের জন্য নতুন ড্রেস কিনতে হয়, আলিফেরও কিছু বায়না থাকে। এখন আলিফের তেমন কোনো বায়না নেই, ও যদিও খুব পিকি, দেখা যায় ও কোনো কিছু বায়না করার আগে, এইবার যেমন হয়েছে সবার আগে, মানে আমার শুটিংয়ের গ্যাপে আমি যতটুকু পেরেছি সবার আগে ওর শপিং শেষ, আর
শপিং আসলে ওটা শেষ হতে চায় না, থাকে না যে আমি অনলাইনে স্ক্রল করছি, একটা বাবুদের ড্রেস ভালো লেগে আছে, আচ্ছা ঠিক আছে দেখি তো এটা আলিফের সাইজের আছে কিনা, এটা অর্ডার করে ফেললাম। আবার কোথাও বের হয়েছি, আচ্ছা এটা তো সুন্দর আছে, ঠিক আছে এটা নিয়ে নিই। আর আমি পার্সোনালি শুধু আলিফের জন্য না, মানে আমি হচ্ছে এমন টাইপের একটা পার্সন, আমি না মানুষকে গিফট করতে অনেক পছন্দ করি। কিছু দেখে পছন্দ হ্যাঁ, হলে, কিছু আচ্ছা, দেখে এটাও কি খুব পছন্দ হলে মানাবে? হ্যাঁ এটা ওর জন্য ভালো লাগবে, আচ্ছা এটা রঙকে ভালো লাগবে, আচ্ছা এটা আম্মুকে ভালো লাগবে, আচ্ছা ঠিক আছে এটা উর্মিদির জন্য ভালো লাগবে। মানে আমার তো অনেক কাজিনস, সো আর আমি আমার কাজিনসদের সাথে অনেক ক্লোজ, সো একসাথে বড় এটা হয়েছে হয়ে তো, যায়। সো বন্ডিংটা খুবই অনেক অটুট। অন্যরকম। আচ্ছা, কোরবানি ঈদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোরবানির পশু কেনা। গরুর হাটে যাওয়া হয়েছে কখনো? হ্যাঁ, গরুর হাটে যাওয়া হয়েছে কখনো, মানে আমি তো ছোটবেলা থেকেই গরুর হাটে যাই, প্রতিবারই গরুর হাটে যাওয়া হয়, যে আমি আসলে গরু দেখে আসি, আমার অনেক গরু ছাগল এগুলো দেখতে ভালো লাগে। আর যত And বড় গরু হয় তত বেশি তত ভালো আরো লাগে। বেশি অ্যাট্রাকশন, এন্ড আমার না খুব আদর লাগে, আমি সব সময় গরুর হাটে যে আদর করে দিয়ে আসি সব সময় গরুদেরকে। অ্যান্ড একবার খুব মজার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার সাথে, একটা পাগলা গরু ছিল, আমি হাটে গিয়েছি, এবার আমি বুঝিনি এটা পাগলা গরু যে হ্যাঁ, কারণ ওই যে পাগলা গরুদের চোখে হচ্ছে গিয়ে কাপড় বেঁধে রাখে অর সামথিং লাইক দ্যাট মনে Oh, হয়। really? হ্যাঁ, তো ওই গরুটার চোখে হচ্ছে কাপড় বাঁধা ছিল, মানে ও আচ্ছা। হয়তো বেশি ডিস্টার্ব করছিল অর সামথিং লাইক দ্যাট। এইটা Like, আরো ও 5 ইয়ার্স রং নিয়ে কিছু একটা দেখলেই ওর পাগলামো শুরু হয়ে যেত, এই জন্য চোখে আই ডোন্ট নো, বাট ওর চোখে কাপড় বাঁধা ছিল। সো কোনো একটা কারণে আমি ওখানেই ছিলাম, কোনো একজন লোক এসে বলছিল ওর চোখটা একটু খুলে ওকে একটু হাঁটান। সো আমি তো আর বুঝিনি এটা যে মানে পাগলা গরু। সো আমি আমার কাজিন সবাই আমরা একসাথে দাঁড়ানো, ওই সময় গরুটা একটুর জন্য আমাকে মানে থাকে না যে গুঁতো দেয়নি। গুঁতো দিতে গিয়ে আমি বেঁচে গিয়েছি আর কি, আমাকে অ্যাটাক করেনি আর কি। সো ওইটা খুবই একটা, আমি তো লিটারেলি গরুর দৌড়ানি খেয়ে রাস্তায় দৌড়াচ্ছি, জানো না। আচ্ছা মানে আমি জাস্ট মনে আছে লি নামের একটা পার্লার ছিল আগে, হ্যাঁ অনেক আগে, ধানমন্ডি ধানমন্ডিতে, কলাবাগান হ্যাঁ, রোডে। হ্যাঁ। তো আমি জাস্ট লি থেকে বের হয়েছে, চুল টুল খুব, এটা চাঁদ রাতের কথা, খুব Okay. চুল টুল সেট নিজেকে pamper করে। হ্যাঁ, আমার চুলগুলো বেশ বড় ছিল, তো আগে থেকে ব্লো লো করে সুন্দর করে চুল বের হয়েছে। বাট আমি পরা ছিলাম একদম রেড কালারের একটা, লাইক আমাদের যে এপির যে কালারটা আছে এপি স্টারের, এরকম রেড Bright একটা red, কালার পরে আমি cherry বের red. হয়েছি। তো বের হয়ে জাস্ট বাতাসটা এসে গায়ে লাগলো, খুব ভালো লাগছিল। হঠাৎ করে আমি ডান দিকে তাকিয়ে দেখলাম কিছু একটা আমার দিকে তেড়ে আসছে। কিন্তু আমি শুনেছি কাউজ নাকি আর কি কালার ব্রাইন হয়, বাট না, আই আমি থিংক জানি ও না। হচ্ছে পালিয়ে যাওয়ার জন্য ট্রাই করছিল। Okay. তো আমি যেহেতু রেড পরা ছিলাম, তুমি সামনে ছিলে, হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে ফোকাস ও করে, ওটাকে ফোকাস করে দৌড়াচ্ছিল, আর আমার মনে হয়েছে ও বোধহয় এসে আমাকে গুঁতো দিবে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি ছিল জানো, একটা ভাইয়া আর একটা আপু হেঁটে যাচ্ছিল, তো ভাইয়াটা বেশ বিশাল দেহি আর কালো পরা ছিল। তো আমার মাথায় খুব দ্রুতভাবে মানে যেটা এসেছে সেটা হচ্ছে কালোর পেছনে যদি আমি লুকিয়ে যাই তাহলে তো আমাকে তাহলে হিট তো করতে দেখা পারবে যাবে না। তো আমি তাকে তো তোমার জায়গায় ভাইয়াকে হিট করে দেয়নি তো? না, আমি তাকে পেছন থেকে যে জড়িয়ে ধরেছিলাম। ও হাউ লাকি হি ইজ। বাট তার যে গার্লফ্রেন্ড, সে রেগে তাকে চড় মেরে চলে গেছে, কারণ আমি তাকে জড়িয়ে ধরেছিলাম, গরু তো চলে গেছে কিন্তু উনি আমাকে ছাড়ছিল না। আহা সো স্যাড। আহা শান্তাপু, তুমি এটা করতে পারলে? হ্যাঁ, মানে পরে আমার নিজের কষ্ট জান বাঁচানোর হয়েছে। জন্য, হ্যাঁ, কিছু পরে করার পরে ছিল না। খারাপ লেগেছে, বাট ওই মুহূর্তে ওই মানে গল্পটাকে আমি খুব মানে কি বলবো এটাকে এনজয় করেছি যে Enjoy ওয়াও, করেছো। ভাইয়া জাস্ট দৌড়াচ্ছিল আপুটার পেছন পেছন, প্লিজ আমি তো ইচ্ছাকৃতভাবে করিনি। আহারে ভেরি স্যাড। তো গরুদের কারণে মানে হি ওয়াজ লাকি দ্যাট টাইম, বাট আই এনজয়েড। আচ্ছা ঠিক আছে, প্রেম ভালোবাসাতে তো এরকম গল্প হয়েই থাকে। চলো, অনেকক্ষণ তো আমরা ঈদের গল্প করলাম, একটু শৈশব নিয়ে জানতে চাই। তুমি যেহেতু বললে তোমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলে এবং সবাই মিলে খুব আনন্দের সাথে কাটাতে, তোমার পরিবারের যে একটা রীতি নীতি রিচুয়াল ওটা আছে, শৈশব থেকে নিয়ে তো তুমি ওটাই মেনে বড় হচ্ছ। এখন কি এসে এই যে ট্রেন্ডের সাথে অনেক কিছুর পরিবর্তনেই আছো, নাকি সেই রীতি নীতি পারিবারিক যে সংস্কৃতি তার মধ্যে দিয়েই জীবন যাচ্ছে? আমি অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে আপু, এটা আমি তুমি জানো খুব ভালো, আমি এর আগে অনেকবার বলেছি। শখ কোনো বাড়তি আড্ডায় নেই, না অতিরিক্ত না, বাইরে সময় একদমই কাটায় না? একদমই না। আমার সময় কাটাতে হলে আমার ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে আমি যাই। আমার বেস্ট ফ্রেন্ড আমার মা, আমার মাকে নিয়ে তুমি দেখবা সব জায়গায় টিল নাও থাকে না যে আমার আজকে কোনো, আমি তো অনেক
ফুডি, আমার কোনো একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করা লাগবে, আই ওয়াজ লাইক আম্মু চলো আমরা আজকে যাই। ওকে ফাইন, আমার সাথে আমার ছোট ভাইও আছে রং, লেটস গো, আজকে এখানে যেতে হবে। আমার সাথে আরেকটা কাজিন আছে সালমান, ওকেও যেতে হবে। আমার আরেকটা কাজিন আছে উর্মি, ও ওর মেয়ে সারা, মানে আমরা হচ্ছে গিয়ে টোটাল এই একটা বলতে গেলে গ্যাং। হ্যাঁ, আমরা এই গ্যাং হচ্ছে মুভ করি সব জায়গায়। ছোটবেলার গ্যাংটাই বড় হয়ে একসাথে আছে। ফ্যামিলি আসলে ওই রীতিনীতিটাই মেনটেন করছি। ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে আসলে কাজের ক্ষেত্রে ফ্যাশনের দিক থেকে ট্রেন্ড একটু মাঝে মাঝে ফলো করার লাগে, বাট আমি আসলে এত বেশি। তারপরে তুমি খুব একটা না যে সবাই এটা পড়ছে আমাকে এটা পড়তেই হবে, না, এটাই আমি বলছিলাম, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ট্রেন্ড মাঝে মাঝে ফলো করা লাগে, বাট আমি আসলে আমাকে কি ভালো লাগবে অ্যান্ড আমাকে দেখতে কোনটাতে মার্জিত লাগবে, আমি ওইভাবে সব সময় মানে ছোট থেকে এই পর্যন্ত আমি আসলে ফলো করছি। তোমার কমফর্ট জোনের বাইরে যে একটা জিনিস হচ্ছে আমি কমফর্ট জোনের বাইরে একদমই যাই না। তুমি দেখবে আমি নর্মালি খুব ন্যাচারাল থাকতে পছন্দ করি, লাইক হয়তো একটা ফ্লিপ ফ্লপ পরছি, একটা ন্যারো জিন্স পরছি, একটা ঢিলা টি শার্ট পরে আমি বের হয়ে যাচ্ছি, এরকম মানে যতটা ক্যাজুয়াল না, ইটস নট মাই মুড। তুমি দেখবে আমি অনেক ঢিলা ঢিলা কামিজ পরি, সবচেয়ে বেশি আমার কামিজ পরা হয় এখন। আমি অনেক ঢিলা কামিজ পরতে পছন্দ করি, যেটা এখন ট্রেন্ড, কিন্তু এটা আমি অনেক আগে থেকেই করে আসছি, লাইক যখন আমি শুকনা ছিলাম তখন থেকে। অ্যান্ড মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আজকে অনেক গরম, আমি হয়তো দুপাট্টাটা ঠিকঠাক মতো করে মেনটেন করতে পারবো না, ওকে ফাইন, তাহলে আমি আজকে একটা ঢিলা টি শার্ট বা একটা শার্টের সাথে আমি জিন্স দিয়ে পরে বের হয়ে যাই। মানে থাকে না যে যেটাই করি না কেন আমার কমফোর্টের মধ্যে থাকতে হবে আর কি। ছোটবেলায় আসলে কি হতে চেয়েছিলে? ছোটবেলা বাবার ইচ্ছে ছিল আমি যেন ডক্টর হই, কারণ আমার ফ্যামিলিতে আমার কাজিনসরা ডক্টর, বাট আমি আসলে ম্যাথসে খুবই বাজে ছিলাম, সায়েন্সে তো আমি যেতেই পারিনি, সো আমার ডক্টরের ধারে কাছে আমার যেতে হয়নি। আর এত ডক্টরস থাকতে আমার কেন ডক্টর হতে হবে, এটাও একটা কারণ ছিল। এন্ড যারা আর্টিস্ট, মানে এটা তো আমরা হয়তো ছোটবেলায় জানি না, বড় হয়ে আমরা আর্টিস্ট হয়ে উঠি বা একটু সময় নেয়, তারা কিন্তু ম্যাথসে ভালো না। আমি জানি না মানে কেন আমি ম্যাথসে ভালো না, মানে আছে না, তুমি আমাকে সিম্পল একটা যোগ করতে দিবে, এখনো আমি না পাজলড হয়ে যাব। মানে ইটস নট লাইক দ্যাট যে এটা আমার মাথায় ঢোকে না, জিনিসটার প্রতি আমার এমন ফোবিয়া, লাইক আমি বুঝতেই চাই না। আমার টিচাররা তো পাগল হয়ে যেত যে এত কোয়েশ্চেন তো অন্য কোনো মেয়ে করতো না। মানে আমার কাছে মনে হতো ম্যাথস তো কঠিন, এটা যেহেতু আমাকে শিখতেই হবে, ভালো রেজাল্টও করতে হবে, তো এটা সব কিছু আমাকে জানতে হবে। আমি তো স্যারদেরকে বলতাম, স্যার এই সূত্রটা কেন হলো, এই সূত্রটা এই ম্যাথের সাথেই কেন আমাকে দিতে হলো, কেন অন্য সূত্র না? মানে অনেক বেশি কিউরিয়াস ছিল। আমি তো ম্যাথ বুঝতাম কম, সো আমার অলওয়েজ ভয় থাকতো যে আমি যদি সবকিছু না জানি, তাহলে আমার যদি কখনো সূত্র আর কি লাইক কোনো কমপ্লিকেটেড সিচুয়েশন হয়, তুমি কিভাবে অথবা একটু চেঞ্জ করে দিল এক্সামে, তখন কিন্তু ওই রাশি যদি চেঞ্জ করে দেয় তখন তো আমি পারবো না। সো আই হ্যাভ টু নো যে কোনটা দেখলে আমাকে আসলে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। আমাদের স্কুল বা কোচিংয়ে কিন্তু এভাবে করে আসলে শেখানো হয় না, শেখানো হয় হচ্ছে আচ্ছা একটা ম্যাথ হচ্ছে, চলো এই সূত্র দিয়ে ম্যাথটা হয়ে গেল, কিন্তু সূত্রটা আমি কেন ব্যবহার করলাম সবার আগে তো ওটা জানতে হবে, সূত্রটা কেন এরকম হলো। ছিল না যে আমি ছোটবেলায় কি হতে চেয়েছি, আমার অনেক ডিসিশন চেঞ্জ হতো, লাইক কখনো আমি টিচার হব, কখনো আমি রিক্সা চালাবো, সিরিয়াসলি সময়ের সাথে আমার কোন একটা রিক্সা দেখে মনে হলো যে আল্লাহ এটা তো অনেক ইন্টারেস্টিং, চালিয়েছো কখনো? না, আমি চালিয়েছি। রিয়েলি আমার খুব ইচ্ছে, জানো, আমি আমার অনেকগুলো আমার মানে কাছের যেসব নাটকের ডিরেক্টরসরা আছে, আমি তাদেরকে বলেছি আমি এমন একটা ক্যারেক্টার প্লে করব যেখানে আমি হচ্ছে গিয়ে লেদারের জ্যাকেট, একটা স্কার্ট এন্ড চশমা মানে সানগ্লাস পরে আমি রিক্সা চালাচ্ছি, দেখতে কিন্তু হেভি কুল লাগবে। এরকম একটা ফান একটা ক্যারেক্টার আমি প্লে করব। সেই রিক্সাটা কি পায়ে চলা হবে নাকি এখন মোটরের রিক্সা হবে? এনিথিং, রিক্সা হলেই হবে। হ্যাঁ, রিক্সা হলেই হবে। স্কুটি চালাতে পারো? আমি তো বাইক চালাতে পারি। সো আমার বাইক শেখা হয়েছে এফজেডএস দিয়ে। আমার ছোট মামা আমাকে বাইক চালানো শিখিয়েছে। তাহলে তুমি বাইক চালাতে? আমি বাইক চালাতে পারি। মাঝখানে আমার স্কুটি ছিল, বাট স্কুটিটা আসলে আমি আমেরিকা ট্যুর করে এসে যখন বাসায় এসে দেখি আম্মু সেল করে দিয়েছে, কারণ আম্মুর নাকি প্রেশার হাই হয়ে যেত আমি যখন স্কুটি নিয়ে বের হতাম। একটা টেনশন। আমি গাড়ি চালাতে পারি। সো আমার অনেক নাটকও আছে যেগুলোতে আমি আসলে নিশো ভাইকে আমার পিছনে বসে আমি
স্কুটি চালিয়েছি, বাইক চালিয়েছি এরকম। Wow. যেমন লাল নীল সবুজ বাতিতেই তো আমি নিশো ভাইয়া হচ্ছে ট্রাফিকের একটা ক্যারেক্টার প্লে করেছে, ওখানে আমি ট্রাফিককে আমার পিছনে বসিয়ে স্কুটি চালিয়েছি। That's good. কাজল আরিফিন অমি ভাইয়ার সিনেমার মতো প্রেমেও আমি স্কুটি চালিয়েছি। তার মানে কি বলবো এটাকে, আমি আছি, আমি আছি দেখতে খুব একটুখানি। ছিমছাম পাশের বাড়ির সাদামাটা মেয়েটি মনে হলেও তার আমি মধ্যে অনেক কিন্তু গুণে সব গুণান্বিত। আছে। আমি অনেক গুণে গুণান্বিত। আচ্ছা, খেলা তোমার কোনটা পছন্দ ছিল ছোটবেলা থেকে এবং খুব ভালো খেলতে? ব্যাডমিন্টন। এখনো ব্যাডমিন্টন খেলো? আই লাভ ব্যাডমিন্টন। আমি ছোটবেলা থেকে ব্যাডমিন্টন অনেক ভালো খেলি। এখনো ব্যাডমিন্টন খেলা হয় উইন্টার আসলে কাজিনদের সাথে। আর আমি স্কিপিং খুব ভালো করি। লাইক স্কুলে যখন আমি তো শের বাংলাতে ছিলাম 2 ইয়ার্স, সো আমাদের ওখানে হচ্ছে কি খুব খেলাধুলা হতো, বাচ্চা খুব খেলাধুলা হতো। বাৎসরিক না, মানে আমাদের যেটা হতো উইন্টার একটা ভেকেশন দিত না, ভেকেশনেও আমাদের সবসময় স্কুলে প্রেজেন্স থাকা লাগতো, কারণ তখন Practice আমাদের হচ্ছে হতো। গিয়ে স্পোর্টসের প্র্যাকটিস হতো। সো ওখানে আমি স্কিপিং এ সবসময় ফার্স্ট হতাম। দ্যাটস গুড। এবং এটা খুবই ভালো একটা আমি ব্যায়াম ভীষণ কিন্তু। স্পোর্টি, আমি অনেক স্পোর্টি। এটা কি আসলে শখকে দেখলে বোঝা যায়? হ্যাঁ, আমাকে দেখলে বোঝা যায় আমি অনেক না, I স্পোর্টি। think এটা আমাকে ছোটবেলায় দেখলে বোঝা যেত শখ। না না, সময়ের এখনো সাথে বোঝা সাথে যায়। তুমি আমাকে ঠান্ডা যারা হয়ে দেখে যাচ্ছ। সবাই বলে যে না শক্ত স্পোর্টি। লাইক আমাকে তুমি যে কোনো জিনিস করতে দিবে আমি অনেক তাড়াতাড়ি করতে পারি, যে কোনো জিনিস। লাইক তুমি মেকআপ থেকে শুরু করে বলো, তুমি যে কোনো জিনিস অর্গানাইজ মিনিমাল দাও, একদম যে কোনো জিনিস অর্গানাইজ করা থেকে শুরু করতে বলো। এন্ড আমি অনেক সেলফ ডিপেন্ডেন্ট, থাকে না যে মাশাআল্লাহ। আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে, আমার এটা আগায় দিবে, ওটা করে দিবে, এটা গুছাই দিবে। আই ওয়াজ লাইক নো, যা করব সব আমি করব। আই থিঙ্ক অনেক ছোটবেলা থেকে তোমার এই সেলফ গ্রুমিংটাও কিন্তু হয়ে গেছে, স্পেশালি যেহেতু তুমি নাচের দিয়ে মেয়ে, তোমার হ্যাঁ। শুরু হয়েছে। সো নাচে যেটা হয় অনেক সময় স্টেজ থেকে জাস্ট ব্যাক স্টেজে যেই কিন্তু তাড়াহুড়ো করে সবকিছু চেঞ্জ করে আবার লুকটা চেঞ্জ করে ঢুকতে হয়। সো স্টিল সেটা এখনো করতে হচ্ছে। আমি একটা আমার ছোট্ট একটা মেমরি শেয়ার করি তোমার সাথে। আমি যখন আমার প্রথম দেশের বাইরে কম্পিটিশনের জন্য ট্যুর করি নাচ থেকে, সেটা ফার্স্ট আমার ট্রাভেল করা হয়েছিল চায়নাতে। আমার পুরো মনে আছে 145টা দেশের মধ্যে কম্পিটিশন, সেখানে বাংলাদেশ যাচ্ছে। বাংলাদেশের পুরো একটা টিম, লাইক ওই টিমটার মধ্যে সব সিনিয়র, আমার সব টিচার্সরা, লাইক কবিরুল ইসলাম রতন স্যার, বেবি মিস, কস্তুরি মিস, বাবু স্যার, হিরু স্যার, সবাই, সোহেল রহমান, মানে সবাই হচ্ছে গিয়ে সিনিয়র, সবাই আমার টিচার। ওই টিমের সব থেকে ছোট আমি, বয়সেও ছোট, নাচে তো একদমই নতুন। আমি তখন কিছুই করতে পারি না, কারণ সব জায়গায় এর আগে নাচ যখন হতো আম্মু আমাকে মেকআপ করে করে দিত, সাজিয়ে গুজিয়ে দিত। এখন চায়নাতে আমি ডান্স ফেস্টিভ্যালে যাচ্ছি, আমার দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। খুব সুন্দর করে বেবি মিসকে বলে দেওয়া হয়েছে, আমার মা বলে দিয়েছে যে মিস ও তো অনেক ছোট, ওকে একটু দেখে শুনে রাখবেন। সো সবাই যখন কম্পিটিশনের জন্য রেডি হচ্ছিল, আমি এখানে একটা গোল, এখানে একটা গোল ব্লাশন দিয়ে কোনো মতে চুলটাকে জুটি করে একটুখানি কাটা টাটা দিয়ে বসে আছি। এখন আমি কস্টিউম পরতে পারতেছি না, মানে কিছুই পারি না আমি। সো আমি পাশের রুমে যে মিসকে নক করেছি, মিসরাও দেখি রেডি হচ্ছে, হ্যাঁ, তারপরও মিস আমাকে অনেকটা হেল্প করেছে। সো ওই কম্পিটিশনটায় যাওয়ার পর থেকে মনে হয়েছে যে না, আসলে নিজে নিজে শিখতে হবে, তোমাকে যতই হেল্প করার মানুষ থাক না কেন। আর আমাদের তো একটার পর একটা কম্পিটিশন হচ্ছিল ওখানে, আজকে বেইজিংয়ে, কালকে সাংহাইয়ে, এর পরের দিন আরেকটা জায়গায়, মানে পুরো চায়না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আর একদম স্পেসিফিক টাইম ধরে ধরে দেওয়া যে এই পারফরমেন্সের পর বাংলাদেশ পারফর্ম করবে। সো আমাদের এই সময় আসলে হোটেল থেকে বের হয়ে বাসে উঠতে হবে, বাস থেকে আমাদের ওই স্টপেজে আমাদের ওখানে পারফর্ম করতে হবে। সো এই জিনিসগুলো না আমাকে অনেক বেশি হেল্প করেছে। সো এটাই বললাম যে ওই সেলফ গ্রুমিংটা তোমার হয়ে গেছে। চলো কিছু ঝটপট উত্তর জেনে নিই, একদম এক কথাই শুনবো। ছোটবেলায় ছিলে দুষ্ট নাকি ভদ্র? অনেক ভদ্র, আমি এখন দুষ্ট। স্কুল পালিয়ে কখনো মার খেয়েছো? কখনোই করিনি, পালাইনি, মার তো খাবোই না। স্যারদের কাছে তুমি কেমন ছাত্র ছিলে? অনেক আদরের, অনেক আদরের। স্কুলের বেস্ট ফ্রেন্ডের নাম কি? একদম ছোটবেলায় ছিল তামান্না, অ্যান্ড নাও অরণি। প্রথম প্রেমের চিঠি কোন ক্লাসে পেয়েছিলে? প্রথম প্রেম Class ক্লাস 3 আই গেস। 3? হ্যাঁ, যেটা আমার যেটা 2 বছর আগেই পাওয়া যায়। যেটা আসলে আমার একটা ফ্রেন্ডই আমার ব্যাগের ভিতরে রেখে দিয়েছিল। অ্যান্ড ওই লেটারটা পাওয়ার পরে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ওই লেটার নিয়ে আমার ক্লাসমেটসকে দিয়ে দিয়েছিলাম। 3 ছিল তো বুঝতে পারোনি যে আসলে না, কি করবে। আমি না ছোটবেলা থেকে অনেক বেশি ভীতু ছিলাম আর অনেক শাই ছিলাম।
যেটা এখন না, এখন তো আমি অনেক কথা বলি, বাট ছোটবেলায় আমি অনেক আরো ভীতু চুপচাপ। এন্ড অনেক শাই ছিলাম। ছোটবেলায় অনেক সবচেয়ে introvert প্রিয় ছিলাম। সাবজেক্ট কি ছিল? ইংলিশ। ওয়াও। ইংলিশ আর স্কুলে মারামারি করার অভিজ্ঞতা আছে? একদম না। আই ওয়াজ অলওয়েজ আ ভেরি গুড গার্ল, ভেরি গুড স্টুডেন্ট। স্কুলের সবচেয়ে ভালো রেজাল্ট ছিল কোন ক্লাসে? 5, 7, 8, 4, ওকে। 4, 5, 7, 8 হ্যাঁ। ছোটবেলায় বাবা মার কাছ থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার? ছোটবেলা আমার কাছে তো মনে হয় যে আমার বাবা মার কাছ থেকে পাওয়া সবচেয়ে দামি উপহারটাই হচ্ছে কি আমার বাবা মা, কারণ তারা আসলে মানে আমি লাকি আসলে মানে আমি আমার বাবা মার মতো একজন বাবা মা পেয়েছি। এটা আসলে সব সন্তানরাই বলে, বাট মানে আমার ব্যাপারটা না আমি না বুঝিয়ে বলতে পারবো না আসলে কেমন, লাইক থাকে না এটা যে আমরা আই আন্টিকে ক্যান আমি তো শেয়ার দেখেছি। এনিথিং মানে এনি প্রবলেম আমার মুখ দিয়ে বলাও লাগে না, তারা কিভাবে যেন আমার চেহারা দেখলে বোঝা যায়। অ্যান্ড কোনো কিছুতে লাইক থাকে না যে রাগ বিরক্ত এরকম কিছু না, সব কিছুতে আচ্ছা ঠিক আছে তুমি যা করো আছি। মানে আন্টিকে তো তোমার একদম ছোটবেলা থেকে দেখা, যখন তুমি ক্লাস 9-এ পড়ো, মানে আমরা কিন্তু তোমাকে দেখার চেয়ে আন্টিকে বেশি দেখতাম, যে আন্টি এত কেয়ারিং, আন্টি এত এত সবকিছু। সুন্দর, ফার্স্ট অফ অল হ্যাঁ। দেখতে এত সুন্দর, তার উপরে এত কেয়ারিং। শুধু আমার ক্ষেত্রে না, আমি বলবো যে সবার ক্ষেত্রে মানে আন্টি সবাইকে অনেক নেচারটাই আদর আসলে করে। এরকম। হ্যাঁ। পরিবার থেকে তারপরেও যদি বলি বাবা মার মধ্যে কে সবচেয়ে বেশি সাপোর্ট তোমাকে দিয়েছে? দুজনই, এটা আমার বলাটা আলাদা difficult করে হবে। বলা দুজনই, কঠিন। দুজনই মানে একদম ইকুয়াল, কেউ কম না। প্রথমবার টিভিতে নিজেকে দেখে কেমন লেগেছিল? প্রথমবার যখন আমি নিজেকে টিভিতে দেখেছি তখন আমি বুঝি নাই যে মানে আমি আসলে এত ছোট সময় থেকে কাজ করছি, লাইক নতুন কুড়িতে আমি যখন প্রথম আমার নিজেকে টিভিতে দেখেছি তখন আমার মনে হচ্ছে ও এটা আমি, জাস্ট এতটুকু মানে ও মাই গড আমি টেলিভিশনে, এই জিনিসটা আমার মনে হয়নি যে ও মাই কারণ অনেক গড এটা আমি, ছোটবেলা আমি থেকে না। আসলে তুমি শুরুটা সো তো। ওই জিনিসটা ফিলই আমি করতে পারিনি। অ্যান্ড আমার অ্যাচিভমেন্টটাও এত আগে আসলে মানে এখন যেটা হয় আর কি, কেউ কাজ করলে একটু ভাইরাল হলে বা একটু ফেমাস হলে তাদের মধ্যে একটা অহংকার একটা ব্যাপার চলে আসে। বাট আমি যখন বাংলা লিঙ্ক বা অন্য অন্য আদার্স টিভিসির কাজ করেছি, সবাই যখন আমাকে বলছিল যে ও মাই গড শখ তুমি সেলিব্রিটি বা ফ্যান ফলোয়ার্স ইন্টারঅ্যাক্টের ব্যাপারটা, তখন আমি আসলে বুঝিনি যে আমি সেলিব্রিটি। মানে আমি এই জিনিসটা উপভোগ করতে না, আসলে তোমার কাছে উপভোগ এটা না, মানে normal আমার মনে কাছে হতো। না এক হচ্ছে কি আমি হয়তো উপভোগ করতেই চাইতাম না, যেটা এখনো চাই না স্টারডম, যে হ্যাঁ আমি স্টার আমার তো খুব ভাব নিয়ে থাকতে হবে বা খুব এটা ওইটা করতে হবে, এই জিনিসটা আমার একদম পছন্দ না। আমার নিজের মতো মানে আমি যা সিম্পল এটা থাকতে খুব ভালো লাগে। আর ওই সময় আসলে বুঝে উঠতে পারিনি যে আচ্ছা আমি এত বড় একটা কিছু হয়েছি বা কেউ আমাকে বড় একটা কিছু মনে করছে আর শখ, কি। আমার মনে আছে তোমার বিজ্ঞাপনগুলো যখন অন এয়ার হতো, মানে এত ব্যাক টু ব্যাক নতুন নতুন সব বিজ্ঞাপন এসেছে, এবং আমরা সবাই দেখতাম ও আচ্ছা এটা নতুন একটা মডেল এসেছে শখ, মানে তোমার লুকস অ্যান্ড এভরিথিং সবকিছু নিয়ে সবাই ওয়াও মেয়েটা এত সুন্দর, মেয়েটা এত ওই সময় শার্প। আসলে কাজের প্যাটার্নটাও অনেক মজার ছিল ওই সময়ে, মানে কাজগুলো অনেক মজার ছিল, অনেক মজার সময়টা ছিল। অনেক ভালো ছিল, আমরা যেভাবে কাজ করতাম ওই টাইপের কাজ এখন তো আসলে হচ্ছে না, বা এর থেকে ভালো হচ্ছে খারাপ হচ্ছে দুটো মিলিয়ে আসলে হচ্ছে। মাধ্যম এত বেশি এত যে বেশি ভালো আর হয়ে মন্দ গিয়েছে। কাজের মধ্যে তুমি এখন রেশিও করাটা একটু টাফ হয়ে গেছে। এখন তো আসলে যে কেউ চাইলে কাজ করতে পারে, বাট আমাদের সময়টা তো অনেক বেশি কম্পিটিশন Selective ছিল, ছিল। অনেক সিলেক্টিভ ছিল, তোমার কাজ দিয়ে আসলে নিজেকে প্রেজেন্ট প্রুফ করা লাগতো যে হ্যাঁ এটা এবং কাজ দিয়েই সবাই সবার মাধ্যমে পরিচিত হতো। সোশ্যাল মিডিয়াতে কতজন ফলোয়ার্স আছে, একদমই আছে না, কি একদমই নতুন না, ভাইরাল হলো, কি নতুন ভিডিওস আসলো, And এগুলো নিয়ে আপু কিন্তু ট্রাস্ট মি ছিল জানো না। মানে আমার কাছে টিল মনে হয় যদিও কিছু কিছু ক্ষেত্রে মানুষ ভিউজ বা পপুলারিটিসটা দেখে ভিউজের দিক থেকে, বাট আলটিমেটলি না ভিউজটা থাকে না, তোমার ট্যালেন্ট তোমার কাজ দিয়ে তুমি যদি পপুলার হও সো তোমার এই জিনিসটা অনেক লং টাইম রান করে। True. অ্যান্ড এটার জন্য আসলে তোমার এক্সট্রা করে কোনো এফোর্ট দেওয়া লাগে না যে আমি আজকে এই সোশ্যাল মিডিয়াতে এটা করব কালকে ওইটা করব। যেটা আমি তোমাকে দেখি তুমি সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আমি খুবই একদমই inactive। আমি বলবো এক কথায় হচ্ছে ইনঅ্যাক্টিভ না, মানে রিজিড, সবকিছু দিতেই হবে এমন কোনো কথা নেই। না। আচ্ছা শখ, এতক্ষণ তো তোমার শৈশব নিয়ে অনেক কিছু জানলাম, এবারে আমরা বর্তমান নিয়ে জানবো, একটু জীবনের গল্প জানতে চাই। যদি আমি মানে এক্সপ্লেন করতে বলি যে তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল? কঠিন সময়
কঠিন সময় এখনো ফেস করিনি তো মনে হয়। কখনো কি মনে হয়েছে লাইফটা অনেক কঠিন, এই সময়টা পার করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে? না আসলে কেন বলবো আপু, কারণ আমি না কখনো লাইফকে এত কমপ্লিকেটেড করে দেখিনি। আমার কাছে মনে হয় যে লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে, লাইফে প্রবলেম থাকবে, সর্ট আউটও হবে, এটাই তো লাইফ। যা কিছু ঘটছে যা কিছু ঘটছে ইটস নর্মাল, অ্যান্ড এই সব কিছু আসলে রিকভার হবে। ভালো তো সবসময় থাকলে তখন লাইফটা খুব বোরিং লাগবে। সো ভালো খারাপ আপস অ্যান্ড ডাউন, বাট কঠিন মানে এইভাবে কখনো আমি ফিল করিনি। বাট হ্যাঁ মানে একটু ডিফিকাল্ট মনে হয়েছিল একটা সময় এসে, যখন আলিফ হয়েছে তখন আসলে এটা মনে হয় যে সব মায়েরাই একটুখানি ফিল করে। এটা না একটা পোস্ট প্রেগন্যান্সি ডিপ্রেশনও থাকে, আমাদের শারীরিক একটা ব্যাপার। বাট ওই টাইমটা না সবকিছু মানে থাকে না যে নতুন একটা আমি, নতুন একটা মানুষ, কোপ আপ করাটা অনেক বেশি কঠিন হয়নি। আই এম থ্যাঙ্কস যে আমার আশপাশের মানুষগুলো অনেক সাপোর্টিভ ছিল, স্পেশালি মাই প্যারেন্টস, স্পেশালি মাই মা, আমার মা। আর তখন আসলে মনে হচ্ছিল যে ও আচ্ছা এখন তো আমার কাঁধে দায়িত্ব, যেই জিনিসটা আমি এর আগে কখনো ফিল করিনি। লাইক হ্যাঁ আমি ওইভাবে ফিল করিনি, বাট একদম ছোট একটা বাচ্চাকে কোলে নেওয়ার পরে মানে তখন লাইফটা অনেক অন্যরকম মনে হয় না? সো ওই টাইমটা মনে হয়েছিল যে একটুখানির জন্য যে আমি কি পারবো সবকিছু ঠিকঠাক মতো করে, কারণ আমি নিজেও একটু শিখছিলাম। একজন ভালো মা হয়ে ওঠা, ভালো মায়ের দায়িত্ব পালন করা, মানে এটা স্বাভাবিক, একটা নতুন চ্যালেঞ্জ আমরা নিচ্ছি। তো এই ব্যাপারটা নিয়ে ভাবনা থাকি। জীবনের অনেকটা পথ তো পেরিয়ে এসেছো, এবং যেহেতু তোমার ক্যারিয়ারটা অনেক আর্লি এজে শুরু হয়েছে, কখনো কি কোনো কাজে ব্যর্থ হয়েছো? আর যদি ব্যর্থ হয়ে থাকো সেখান থেকে আবার নিজেকে কিভাবে সামলে নিয়েছো? আমি ব্যর্থ হইনি একদমই, কারণ আমার ক্যারিয়ারটা শুরু হয়েছে, এটা তুমি যে বললে ক্যারিয়ারটা আমি আসলে শুরুই করতে চাইনি। লাইক থাকে না যে কিছু বুঝে ওঠার আগেই, যেমন আমার কখনোই কোনো প্ল্যান ছিল না যে আমি মিডিয়াতে কাজ করব বা আমি মডেলিং করব, আমি একটা সময় স্টার হব, আমার কখনোই এরকম কোনো প্ল্যান ছিল না। আমার নাচ খুব ভালো লাগতো, আমি ছোটবেলা থেকে নাচ করতাম, নাচ থেকে কীভাবে যেন টুকটুক টুকটুক করে চলে আসা হয়েছে। অ্যান্ড ব্যর্থতার থেকে আমার অ্যাচিভমেন্ট অনেক বেশি। আমার কাছে মনে হয় যে আমি আসলেই অনেক ব্লেসড আপু। মানে মানুষ পপুলার হওয়ার জন্য মানুষ কত কিছু করে। আমার মধ্যে হ্যাঁ ডেফিনেটলি আমি ছোটবেলা থেকে টুকটুক একটু ট্যালেন্টেড, সো ওই ট্যালেন্টটা হয়তো আমার কাজে লেগেছে। আর আমার আশেপাশের আমার যত কলিগসরা ছিল, ডিরেক্টরসরা ছিল, আমার জার্নালিস্ট ভাইয়া আপুরা, আমি সবার কথাই বলবো, মানে সবাই এত হেল্পফুল ছিল, সবাই আমাকে এত ভালো সাপোর্ট করেছে যে আমার আসলে তাদের ভালোবাসা, আমার কাজের সব কিছু মিলে আমার অর্জন অনেক বেশি, ব্যর্থতা নেই বলতে গেলে একদমই। ওকে, মানে কোনো কিছুর জন্য আমার স্ট্রাগল করা লাগেনি, সবকিছু এমনি এমনি থাকে না যে ম্যাজিক্যালি একটার পর একটা গেটস আমি পার করে গিয়েছি, খুব ইজিলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জীবনের টার্নিং পয়েন্ট কাজের ক্ষেত্রে আমি বলবো বাংলালিংক। এই তো যে কাজ তোমার এখনো মনে হয় যে এরকম কাজ যদি আরো করতে পারতাম? বাংলালিংক। এমন কোন সময় কি এসেছে যখন মিডিয়া ইন্ডাস্ট্রি ছেড়ে দিবে ভেবেছিলে? হ্যাঁ, একবার মনে হয়েছিল যে কাজ করব না, পরে আবার মনে হলো যে না থাক, আর একটু কাজ করি। এখন অনেক সময় পড়ে আছে। প্রথম সাফল্য কবে পেয়েছিলে বলে মনে করো? অনেক আগে, অনেক আগে, যে সময়টাতে আসলে বাই নেম মানুষ তোমাকে চেনা শুরু করেছে, বা এই কাজটা যখন থেকে বাই নেম থেকে আসলে অনেক আগে বলতে গেলে 2009, হ্যাঁ ইউরোলেমন, যখন আমি রিয়াজ ভাইয়ের সাথে ইউরোলেমনের টিভিসিটা করলাম, তখন থেকে সবাই আসলে নোটিস করা শুরু করলো যে আল্লাহ রিয়াজের সাথে এই মেয়েটা কে, কারণ রিয়াজের সাথে তো সবসময় বিজ্ঞাপন করে ইন্ডিয়ান কোনো, ইউরোলেমনের সবসময় ফিমেল মডেলটা ইন্ডিয়ার থেকে থাকতো। সো ওটার মধ্যে সবাই নোটিস করা শুরু করলো যে আচ্ছা এই মেয়েটা কে, ও আচ্ছা এই মেয়েটা বাংলাদেশের, ও নাইস। এরকম। জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? কোনো ভুল ছিল না, কোনো ভুল ছিল না, আমি এটা বলবো, কারণ আমি আসলে এমন টাইপের মানুষ, আমি আসলে ভুল থেকে শিখি। থাকে না যে মানুষ ভুল থেকে আসলে ভেঙে পড়ে, আমি হচ্ছে গিয়ে ভুল থেকে নিজেকে আরো স্ট্রং ভাবে হচ্ছে গিয়ে ক্রিয়েট করি, নতুন ভাবে নিজেকে ক্রিয়েট করি। সো আমি বলবো না যে লাইফে আমার ভুল ছিল, আমি বলবো যে আমার ভুলগুলা আজকে আমাকে নতুন শখ, এত স্ট্রং শখ হতে অনেক হেল্প করেছে।
জীবনে প্রথম আয়ের টাকা দিয়ে কি করেছিলে? আয়ের টাকা দিয়ে মাকে দিয়েছিলাম নতুন করির সময়, মনে আছে। লাইফে কি কখনো কোনো অর্থ কষ্টে পড়তে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে ফর মানি? না, এখনো না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাট হ্যাঁ, মানে যেটা হয় না, আমরা যারা আর্টিস্ট আমাদের কিন্তু আমি জানি না এটা নিয়ে সবাই কথা বলে কিনা, বাট আমার কাছে মনে হয় আমরা যারা আর্টিস্ট, যারা অ্যাকচুয়ালি কষ্ট করে লাইক মাথার ঘাম পায়ে ফেলে আমরা কাজ করি, তাদের যেই পরিমাণ আয় হয় ওই আয়টা আসলে তাদের নিজেদের পিছনেই চলে যায়। মানে থাকে না যে নিজেরা আসলে ইচ্ছা করে হয়তো নিজের পিছনে এই জিনিসটা ইনভেস্ট করব না, বাট আমার কোনো কাজের ক্ষেত্রে আমার ওই জিনিসটা ইনভেস্ট করতে হচ্ছে, কিছু করার থাকে না। অনেকে মনে করে কিন্তু নিজেদেরকে মেইনটেইন করতে হয় এবং আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হয় যে আমাদের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে, আমাদেরকে তো এই একটা প্যাটার্নে দেখে এসছে, সো ওই স্ট্যান্ডার্ডের বাইরে আমাদের যাওয়া যাবে না। আবার অনেক সময় ট্রেন্ডকেও ফলো করতে হয়। এটা একটা ব্যাপার, গানা ভাসিয়ে দিয়ে আমি ট্রেন্ডের সাথে কিভাবে আপডেটেড থাকতে পারি। হ্যাঁ, আর একটা ব্যাপার সেটা হচ্ছে অনেকেই মনে করে থাকে যে সেলিব্রিটি মানেই তো অনেক টাকা, আল্লাহ তাদের তো টাকার কোনো অভাব নেই। এটা খুবই ভুল একটা কথা। মানে আরো 10টা মানুষের যেরকম লিমিটেড অ্যামাউন্ট থাকে, আরো 10টা সেলিব্রিটিরও মনে হয় ওরকম লিমিটেড অ্যামাউন্ট থাকে। এবং সেক্টর ওয়াইজ সে যত বড় স্টাডি হোক না কেন, প্ল্যাটফর্ম অনুযায়ী ওই সেলিব্রিটি যত বড় মাপেরই হোক না কেন, তার কিন্তু ইনকামের একটা নির্দিষ্টতা রয়েছে। কারণ অনেক বড় বা অনেক পরিচিত হওয়া মানেই তাকে অনেক টাকা দিয়ে দেওয়া হচ্ছে তা নয়, ক্যাটাগরি ওয়াইজ সব কাজেও আসলে অনেক বেশি টাকা দিয়ে দেওয়া হয়, এটা কিন্তু তাও না। আর আমার কাছে মনে হয় যে আমি যেমন টাইপের মেয়ে, লাইক আমি তো অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড, আমি অনেক সাংসারিক, সো আমার কাজের বাইরেও আমার কিছু টাকা আসলে আমার নিজের, এখন আমার বেবি আছে, সো সবার জন্য আসলে সবকিছু সেভ করতে হয়, রেসপন্সিবিলিটিস হয়ে যায় আমাদের। জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কোনটি? আলিফের চেহারা যখন দেখেছি তখন এটা আমি বলবো আমার লাইফের সবচেয়ে, মানে টিল নাও এটা আমার জীবনের সুখের মুহূর্ত। যে কারণে সবচেয়ে বেশি কেঁদেছো? আমি না বেশি কান্নাকাটি করতে পারি না, এটা আমার খুব বাজে একটা অভ্যাস, আমি বেশি কান্নাকাটি করতে পারি না। জীবন থেকে নেওয়া সবচেয়ে বড় শিক্ষা? জীবন থেকে কেউ কারো আপন না, ট্রাস্ট মি, এটা আমার লাইফের সবচেয়ে বড় শিক্ষা। যত আপন মানুষই হোক, কেউ কারো না। নিজের জন্য আসলে আমি নিজেই। যদি আবার নতুন করে জীবনটাকে শুরু করার মতো সুযোগ থাকে, তাহলে কোন জায়গা থেকে শুরু করবে? নতুন করে জীবন শুরু করতে চাই না, কারণ আলহামদুলিল্লাহ আমি যেভাবে আমার লাইফ নিয়ে আছি আমি অনেক ভালো আছি। এমন কোনো সিদ্ধান্ত আছে তোমার যেটা তুমি বদলাতে চাও? না, একদমই না। লাইফের সবচেয়ে বড় শিক্ষার কথা তো জানলাম, কিন্তু এমন কোনো লেসন যেটা তুমি তোমার ফ্যান ফলোয়ার্সদেরকে বলতে চাও, মানে বাস্তবতা থেকে তুমি শিখেছো, তোমার ফ্যান্সদেরকে তুমি সেটা জানাতে চাও? খুব কঠিন কিছু বলবো না, জাস্ট আমার কাছে একটা জিনিসই মনে হয় যে নিজেকে ভালোবাসো, নিজের প্রতি কনফিডেন্স থাকো, আর কখনো কাউকে ব্ল্যাঙ্কলি ট্রাস্ট করো না, কষ্ট পেতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে মানুষ যার জন্য বেশি করে তারা কিন্তু সবচেয়ে বড় আঘাতটা দেয়। সো ফ্যামিলির বাইরে নেভার ট্রাস্ট এনিওয়ান। কখনো কারোর জন্য বেশি কিছু করতেও যেও না, ওই মানুষটাই তোমাকে সে একদম লাথি মেরে দিবে আর কি। সাফল্য নাকি সুখ, কোনটাকে বেছে নেবে? সুখ। আচ্ছা, কান্নাকাটির কথা বললে যে খুব বেশি একটা কাঁদতে পারো না, শেষ কবে কেঁদেছিলে সেটা কি মনে আছে? এখন মাথায় আসছে না নাকি। ও, যদি কান্নাকাটির কথা বলা লাগে তাহলে লাস্ট আমার ঈদের নাটকের শুটিংয়েও আমি কেঁদেছি। হ্যাঁ, গ্লিসারিন দিয়েও কেঁদেছি, এর বাইরে কবে কেঁদেছি জানি না। আচ্ছা, আসলে আমরা অনেক সিরিয়াস টপিক নিয়ে কথা বলছি ঈদের এই সময়টাতে, যেহেতু অভিনয় প্রসঙ্গটা তুমি নিয়ে আসলে, আমি এবারে তোমার অভিনয় জীবন নিয়ে একটু জানতে চাই। আমাদের এই সেগমেন্টে তোমার কাজ নিয়ে কথা হবে। বিজ্ঞাপন দিয়ে তো শুরু করলি, বাট নাটকের কথা যদি বলি তাহলে নাটকের অভিনয় শুরুতে তোমার কার অবদান সবচেয়ে বেশি ছিল, মানে যার ইন্সপিরেশনে তুমি নাটকটা শুরু করলে? কারো ইন্সপিরেশন না আপু, বললাম না যে আমি আসলে একটার পর একটা কাজ করে গিয়েছি। মানে প্রথম বিজ্ঞাপনটা যেমন অমিতাভ ভাইয়া বললো করা হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, এরপর আরেকটা বিজ্ঞাপনের কাজ আসলো, ওইটাও করা হয়ে গেল। বিজ্ঞাপন দেখে একটা নাটকের অফার আসলো, তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে একটা নাটক করি। মানে
থাকে না সবকিছু আচ্ছা, এক্সপেরিমেন্ট মানে শখ করার থেকেই জন্য, শখের যাত্রা শুরু। এক্সপেরিমেন্ট করার জন্য এক্সপেরিমেন্ট করতে গিয়ে আসলে লাকিলি এত ভালো ভালো কাজের প্রপোজাল এসছে যে কাজগুলো করার পর আমার আর কখনো টার্ন ব্যাক করা লাগেনি। প্রথম নাটকের শুটিং এর কোনো অভিজ্ঞতা মনে আছে যেটা তোমাকে এখনো যখনই তুমি ভাবো অনেক গুড ফিল করায়? আমার প্রথম নাটক ছিল স্বাক্ষর, সেটা দিদারুল আলম বাদল ডিরেক্টর ছিল, উনি একজন ডক্টর। তখন আমি ক্লাস 4-এ পড়ি, সেটা বিটিভিরই একটা নাটক ছিল। অ্যান্ড গুড ফিল করে এই কারণে, সেটা হচ্ছে কি শিশুতোষ চরিত্র ছিল আমার, বাট পুরো মেইন ক্যারেক্টারটাই আমি ছিলাম, গল্পটাই আমাকে ঘিরে ছিল। আমার কো আর্টিস্ট ছিল হচ্ছে রাইসুল ইসলাম আসাদ আঙ্কেল, অ্যান্ড সেই সময়কার মানে লেজেন্ড, ইয়েস, বিগ শট নাটকের ক্ষেত্রে পিয়াদা এস আপু। এটা চিন্তা করলেই ভালো লাগে যে আমার জীবনের প্রথম নাটক, আমি যদিও কিছুই বুঝি না, এত বড় এত গুণী মাপের আর্টিস্টদের সাথে কাজ করা। মডেলিং এর প্রথম পারিশ্রমিক কত ছিল, যদি বলতে কোনো সমস্যা না থাকে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমার ফার্স্ট মডেলিং এর মানে টিভিসির যদি বলি, ফার্স্ট পারিশ্রমিক ছিল 20,000 টাকা। শিশুমের 20,000 টাকা? 20,000 টাকা অনেক টাকা। হ্যাঁ। তোমাকে টিকে থাকার জন্য কখনো কি চ্যালেঞ্জ নিতে হয়েছে? না, আমি আসলে চ্যালেঞ্জে বা থাকে না যে পিআর মেইনটেইন করাতে, এগুলোতে একদমই বিশ্বাসী না। মানে আমার বাবা সবসময় একটা কথা বলে যে শখ, তোমার যদি কোয়ালিটি থাকে, তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, কাজ তোমার কাছে আসবে, তোমার কাজের জন্য দৌড়াতে হবে না। রিজিকের জন্য আসলে আমাদেরকে দৌড়াতে হয় না, রিজিক আসলে আল্লাহ সবারটাই ঠিক করে রাখে। মিডিয়াতে তোমার প্রথম বন্ধু কে? মিডিয়াতে কেউ আমার বন্ধু না, টিল নাও, নোবডি। হ্যাঁ, মানে আমি সবসময় বলি যে মিডিয়াতে সবাই অনেক ফেক, অ্যান্ড মিডিয়াতে আসলে কেউ কারো ফ্রেন্ড হতে পারে না। যে বলবে যে তোমার অনেক দিনের, যে বলবে যে ও আমার, হ্যাঁ আমার সবার সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং, বাট কেউ আমার ফ্রেন্ড না। আই থিঙ্ক তোমার ক্যারিয়ারের 2 দশক পার হয়ে গেছে, রাইট? আই ডোন্ট নো, মেবি 19-20 বছর অলমোস্ট। 19-20 বছর, 2009 থেকে যদি আমার কাউন্ট করা হয়, আই ডোন্ট নো, আমি আসলে এত হিসাব করিনি কখনো আমার ক্যারিয়ার নিয়ে। অলরেডি পার হয়ে গেছে। নাটকের শুটিং এর কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে আছে? না। অনেক ভালো, এত বছরের ক্যারিয়ারে যে এখনো মানে ভয়ঙ্কর কোনো কিছু তোমাকে ফেস করতে হয়নি। আচ্ছা, সেটে, নাটকের সেটে তো আমাদের ভয়ঙ্কর বলাতে এখন মনে হয়েছে একটু, সেটা হচ্ছে এই যে লাস্ট ভূমিকম্প হলো না অনেক জোরে সোরে, সো তখন যেটা হয়েছে, ওই দিন আমি জাস্ট আমার বাসা থেকে বের হয়ে উত্তরায় গিয়েছি, আমার একটা রেস্টুরেন্টে শ্যুট হচ্ছিল, আমি জাস্ট রেস্টুরেন্টের গেটে পা দিয়েছি, ওই সময় আমি দেখলাম, আমার জাস্ট একদম চোখের সামনে ক্যামেরা ছিল, অ্যান্ড রেস্টুরেন্টের উপরে অনেক স্যান্ডেলিয়ার ছিল, আমি দেখলাম সাডেন ক্যামেরাগুলো এরকম শেক হতে 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 পড়ে গিয়েছে, অ্যান্ড লাইটগুলো ধাপ 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 করে পড়ছে। বাট তখনও আসলে বুঝে উঠতে পারিনি যে এত বড় মাপের আসলে একটা ভূমিকম্প। বাট জাস্ট আমি নর্মালি ঘুম থেকে উঠে শুটিংয়ে গিয়ে একটা রেস্টুরেন্টে নেমেছি, আর সাথে সাথে এত বড় সড়ো ভাবে ভূমিকম্প, এটা একটু ভয়ঙ্কর ছিল। তখন মনে হচ্ছিল যে আসলে আমাদের জানটা আসলে, লাইফটা আমাদের খুবই আনপ্রেডিক্টেবল, শুধুমাত্র আমাদের আল্লাহ তাআলাই জানেন যে কি হতে যাচ্ছে আমাদের জন্য। সেটে কোন খাবার বেশি খাওয়া হয়? কারণ আমরা তো সাধারণত দেখি এফডিসির খাবার থাকে বা আমাদের জন্য স্পেশাল খাবার থাকে, কিন্তু তোমার পছন্দের খাবার কোনটি থাকে সেটে? আমার আসলে সেটে তেমন খাওয়া হয় না। হ্যাঁ, বাসা থেকে খাবার খাওয়া হয় না, বাসা থেকে ক্যারি করি সেটাও না, মানে মাঝে মাঝে ক্যারি করি, মাঝে মাঝে ক্যারি করি না এরকম। বাট সেটে আসলে ওরকম স্পেশাল কোনো ডিশ নেই যে এটা খুব মজা, এটা খেতে হবে, ওটা খেতে হবে। শুটিং সেটে কখনো কারোর সাথে কথা কাটাকাটি বা ঝগড়া হয়েছে? না, আমার কাউকে পছন্দ না হলে আমি জাস্ট টোটালি ইগনোর করি, বাট ঝগড়া কথা কাটাকাটিতে আমি যাই না। ক্যামেরা ফ্রেন্ডলি হতে কি তোমার সময় লেগেছিল, নাকি প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়ালে তখনই ওয়ান টেকে সবকিছু ওকে হয়ে গিয়েছিল? এটা তো আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। নাচ থেকে যদি আমি নাচের মেয়ে হয়ে যদি আমি ক্যামেরার সামনে ফ্রেন্ডলি না হতে পারি, তাহলে এর থেকে ডিজাস্টার আর কিছু হতে পারে না। চমৎকার বলেছো, এবং এটা ডেফিনেটলি তোমার জন্য অনেক অনেক প্লাস পয়েন্ট, অনেক হেল্প করেছে। আই থিংক তোমার যে চোখের এক্সপ্রেশন আছে, মানে আমি তোমার যখন অ্যাক্টিং দেখি তখন আমার কাছে মনে হয় যে এই নাচের জন্যই তোমার চোখের এক্সপ্রেশনগুলো এত পারফেক্টলি হয়।
খুব অল্প বয়সে স্টার হয়ে গেছো, সেটা কি চাপের ছিল না আনন্দের? আনন্দের, আমি এনজয় করেছি। কারণ আই থিংক সব কখনো খুব চাপ নিয়ে কম্পিটিশনে আমি গিয়ে না আসলে অনেক কোনো কিছু বেশি, করতে চাই আমি না অনেক কমপ্লিকেটেড না আপু, আমি লাইফটাকে অনেক সিম্পল ভাবে দেখি, আমি অনেক সিম্পলি থাকতে পছন্দ করি। তুমি আজকে নোটিস করেছো কিনা আমি জানি না, যেমন আমার লাইফে আমি আমার মিডিয়ার ক্যারিয়ার কত বছর হয়েছে আমি কখনো কাউন্ট করিনি। অনেকে আছে সেলিব্রেট করে, লাইক আজকে এত বছর পূর্ণ হলো, এটা হলো না। আই ওয়াজ লাইক ফাইন, লেট ইট গো, যেভাবে লাইফ যাচ্ছে যেতে দাও, লাইফটাকে নরমালি তুমি এনজয় করো। তো আসলে সেলিব্রেট করার কিছু নেই, রিটায়ারমেন্টের পরে যখন আমার বিশেষ বিশেষ দিনগুলোর কথা মনে পড়বে আমি তখনও সেলিব্রেট করতে চাই না, মানে আমাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিও। তোমরা যে কোনো সময় আমার বাসায় আসতে পারো, তোমাদের জন্য সবসময় ওয়েলকাম। বাট থাকে না যে আমার কাছে মনে হয় যে তুমি যত সিম্পল, যত মানে যত নর্মাল লাইফকে যত বেশি সহজ করে দেখবে, তোমার জন্য সবকিছু তত ইজি হয়ে যাবে। অনেকে আমাদের ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি যে তোমার সিম্পলিসিটি, তোমার চুপচাপ থাকা, সাধারণ লাইফ লিড করাটাকে খুবই আন্ডাররেটেড হিসেবে মার্ক করে। ঠিক আছে, এটাতে আমি খুব এনজয় করি জানো। অনেকে বলে যে আল্লাহ শখ তো পার্টি করে না, শখ তো এটা করে না, শখ খ্যাত, এন্ড ইউ নো হোয়াট, আই লাভ টু বিং খ্যাত। তখন আমি সবাইকে এটা বলি, ও থ্যাংক ইউ সো মাচ, আই লাভ টু বিং খ্যাত। কারণ এই খ্যাতটাই অনেকে থাকতে পারে না। কারণ কি, আরো 10টা মানুষ খুবই বাজেভাবে, আমি একটা এক্সাম্পল দিই, আরো 10 জন যদি গু খায়, কেন তোমার ওই গুটা খেতে হবে তুমি আমাকে বলো? তাহলে তো পার্সোনালিটি বলতে, নিজস্বতা বলতে কিছু থাকলো না তোমার। এবং অন্যকে দেখে আমার কেন নিজেকে পরিবর্তন করতে হবে? পরিবর্তনের ক্ষেত্রে না, মানে থাকে না যে অন্য মানুষ একটা কাজ করেছে, আল্লাহ ওই কাজটা করে ফেলেছে, আমি তো করতে পারলাম না। ট্রাস্ট মি, না, আই ওয়াজ লাইক ভেরি গুড, ও করেছে, ফাইন, মানে আমার কোনো রিগ্রেট নাই লাইফে। মানে মজার ব্যাপার কি জানো, আজকে আসার আগে আমি তো লেট ছিলাম, তুমি আর্লি চলে এসেছো, বাট আমি কোনো প্রেশার ফিল করছিলাম না যে মানে আমি শখের সাথে, কারণ তোমার আর আমার বন্ডিংসটা এত ভালো। এবং আমি জানি যে শখ নিজেকে সিম্পল রাখতে পছন্দ করে। হ্যাঁ, অবশ্যই একজন তারকা যখন বসবে সে তার নিজের স্টাইল মেনটেন করে বসবে, কিন্তু মাঝে মাঝে কিন্তু আমাদেরকে অ্যাজ এ হোস্ট চাপ ফিল করতে হয়। আপু দেখো, তোমার যখন লেট হচ্ছে, আই নো ইউ ভেরি ওয়েল যে তুমিও অনেক টাইম মেনটেন করো, রাইট? সো আমি এখানে এসে যদি শুধু তোমাকে মানে শুধু ভাব দেখাতাম যে হ্যাঁ আমার আরেকটা শুটে যেতে হবে, না আমার টাইম নেই, প্লিজ শান্তাপুকে বলো তাড়াতাড়ি আসতে, কি দরকার এই জিনিসটা করার? তুমি সবসময় টাইম মেনটেন করো। তোমার আজকে আসতে লেট হয়েছে, ডেফিনেটলি দেয়ার ইজ এ রিজন। আজকে তোমার হয়েছে, কালকে আমারও হতে পারে এই জিনিসটা। সো এইটাতে এত আসলে মানে একটু আন্ডারস্ট্যান্ডিং থাকলে, হ্যাঁ মানে সুন্দরভাবে মেইনটেইন করার কিছু নাই আসলে। ওকে, চলো এবার কিছু অফ টপিক নিয়ে কথা বলি, ঠিক আছে? মজার প্রশ্ন করব। কতজন নায়কের কাছ থেকে এখনো পর্যন্ত প্রেমের প্রস্তাব পেয়েছো? সব নায়করা খুব ভালো কলিগ আমার, কারো কাছ থেকে প্রেমের প্রস্তাব পাইনি। যেহেতু অনেক প্রেমের প্রস্তাব পেয়েছো, অ্যাক্টিং এ তো কতবার বিয়ে হয়ে গিয়েছে, কতবার প্রেমের প্রস্তাব পাওয়া হয়েছে, ওগুলো তো আনকাউন্টেবল। কখনো কোনো গ্যাংস্টারের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছো? কারণ যখন তোমার শুরুটা হয়েছে তখন নাটকে পেয়েছি, বাস্তব জীবনে হয়নি। আসলে তোমাকে রিচ করতে পারেনি বেচারারা। তুমি কি চাও আমাকে রিচ করব? না, আর চাই না। বাট এমন কখনো হয়েছে যে বাসায় ফোন করে আন্টি আঙ্কেলকে কেউ কখনো বলেছে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু উঠিয়ে নিয়ে যাব? উঠিয়ে নিয়ে যাওয়ার কথাটা তো আমি তোমাকে বলেছিলাম একবার, আমি যখন শেরে বাংলাতে ছিলাম তখন একটা ছেলে, এর আগেও আমি অনেকগুলো ইন্টারভিউতে বলেছি যে হাত কেটে নাম লিখেছিল আনিকা, এন্ড ওই ছেলেটা লিটারালি আমার প্রিন্সিপালকে থ্রেট করেছিল যে ওকে ও যদি আমাকে ইয়েস না বলে বা আই লাভ ইউ না বলে তাহলে আমি ওকে উঠাই নিয়ে যাবো স্কুল থেকে। আই লাভ ইউ বলেছিলে? যে বেচারা হাত কেটে ফেলছে, আমার নাম লিখেছে। এগুলো খুব সিক লাগে বিষয়। তখন তো ভয়ই পেতাম, কারণ তখন আসলে এগুলো বুঝার সময় ছিল না। যে মানুষটা নিজেকে হার্ট করতে পারে সে কিন্তু অন্য কাউকেও হার্ট করতে পারে খুব ইজিলি। হ্যাঁ, দ্যাটস ট্রু। এন্ড আমার কাছে এই জিনিসগুলো খুবই মানে বাজে লাগে। আমার কাছে মনে হয় যে নিজেকে ভালোবাসো, নিজেকে খুশি রাখো, নিজেকে কেন হার্ট করবে? তুমি অন্য মানুষকে হার্ট করো। মানে হার্ট করো বলতে গেলে হচ্ছে গিয়ে মানে খুব বেশি হার্ট না, তুমি মারো বাট তুমি ব্যথা দিও না, মানে ওইভাবে আর কি। আমার কথা হচ্ছে এটা। তোমার সবচেয়ে পছন্দের খাবার? ভর্তা, আম্মুর হাতের ভর্তা, অ্যান্ড এনিথিং লাইক থাই ফুড আমার খুব পছন্দ। অবসর সময় কিভাবে কাটে? অবসর সময় আমি খুব ঘুরি, লাইক আমার ফ্যামিলি নিয়ে খুব ঘুরতে পছন্দ করি, সেটা হোক ঢাকায়, ঢাকার বাইরে, দেশের বাইরে। আর হচ্ছে আমি খুব সিনেমা দেখি, আমি ভীষণ মুভি ফ্রিক
একটা মেয়ে। পছন্দের ভ্রমণের স্থান যেখানে বারবার যেতে চাও? এখন আমার মেয়ের পছন্দ হচ্ছে কক্সবাজার, সো কক্সবাজার কিছুদিন পর পরই যাওয়া হয়। আমার পছন্দের জায়গা হচ্ছে আমেরিকা আর হচ্ছে থাইল্যান্ড। ফ্লাইটে কখনো ঝড়ের কবলে পড়েছো? হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ, 2বার পড়েছে। একবার হচ্ছে চায়না থেকে ব্যাক করার সময়, আরেকবার হচ্ছে ঢাকা থেকে চিটাগং যাওয়ার সময়, 3বার। আরেকবার হচ্ছে গিয়ে ওমান যাওয়ার সময়। ভয়ঙ্কর লাগে 3বার, কিন্তু হ্যাঁ। মাঝে মাঝে। মানে আমি যখন চায়না থেকে ব্যাক করছিলাম ওইটা মনে হয় অনেক বেশি ভয়ঙ্কর একটা টার্বুলেন্স আমি পড়েছিলাম। সো তখন মনেই হয়েছিল হয়তো এইবার চলে গিয়েছে, এই যাত্রায় হ্যাঁ, হয়তো। শেষ। প্রিয় পোশাক? সালোয়ার কামিজ অলওয়েজ। প্রিয় বই? আমি আসলে বই তেমন একটা আমার পড়া হয় না, বাট যতটুকু পড়া হয়েছে হুমায়ুন আহমেদ স্যারের। প্রিয় সিনেমা? প্রিয় সিনেমা অনেক। পারফিউম আমার খুব ফেভারিট একটা মুভি। আমার আসলে ক্লাসিক মুভিজ অনেক পছন্দ। অনেক মুভিজ আছে, এখন এক্স্যাক্টলি নাম মনে আসছে না, আসলে কঠিন বলা। কারণ আমি বললাম না যে আমি এত মুভি দেখি, দেখা যায় আমার অবসর সময় আমি একদিনে 3টা মুভি দেখে ফেলেছি। প্রিয় অভিনেতা? আচ্ছা, এক কাজ করো, 5 জনের নাম বলো, সহজ করে দিলাম, দেশ বিদেশ মিলিয়ে। দেশে বলতে গেলে তো একটু ডিফিকাল্ট হবে, কারণ সবার সাথেই আমার কাজ করা হয়। তারপরেও আমি যদি বলি, চঞ্চল ভাইয়া, মোশাররফ ভাইয়া, সালমান খান। 5 জন বলতে পারবো না। আচ্ছা, সালমান খান পর্যন্ত বলেছে তো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। ইউ নো রাইট? হ্যাঁ, ওই একটা নাম আমাদের থাকলে আর কিছু দুইজনেরই লাগে খুব, না। মানে আমরা দুইজনই হচ্ছে অন্ধভক্ত। একটা মানুষ এজিং এর পরও যে এত সুন্দর, এত স্মার্ট এন্ড মানে এত পার্সোনালিটি নিয়ে থাকতে পারে। মানে সালমান খানের ব্যাপারটা কি, মানে ওকে দেখলে থাকে না যে স্টার যে ব্যাপারটা, সেটা তো মনে হয়। বাট আমি পার্সোনালি যেটা ফিল করি, মানে আমার পুরো ফ্যামিলি হচ্ছে সালমান খানের ফ্যান। লাইক আমি ছোট থেকে দেখছি সবাই সালমান খানকে পছন্দ করে। অ্যাজ এ হিউম্যান বিং আমার কাছে মানুষটাকে দেখলে মনে হয় কি যে অনেক আপন। এটা কিন্তু খুব রেয়ার না যে কোনো তুমি মানুষ আপন লাগা, এটা কিন্তু অনেক রেয়ার এন্ড অনেক বড় একটা অ্যাচিভমেন্টও বলা যায়। এটা যদি সালমান খান জানতো, মানে আমাদের যে ফিলিংটা আছে, এটা এখনো পর্যন্ত তার কাছে প্লিজ কেউ পাঠিয়ে দাও, কেউ পৌঁছে দাও। চলো, কিছু না বলা কথা তুমি আমাদের সাথে শেয়ার করো। ক্যারিয়ারের 2টি সিনেমায় অভিনয় করেছো। প্রথম সিনেমা হচ্ছে বলো না তুমি আমার, নায়ক শাকিব খান। সেটি ব্যবসা সফল হয়েছে, সবাই তারপরে ভেবেই নিয়েছিল যে শখকে আমরা নিয়মিত পাচ্ছি। পরবর্তীতে শাকিবের সঙ্গে কি আর অফার আসেনি, নাকি অনেক অফার এসছে, বাট টু বি ভেরি অনেস্ট, ওই টাইমটায় আমি আসলে ফিল্মের জন্য একদমই, মানে ফিল্মের জন্য ইন্টারেস্টেডই ছিলাম না। কারণ সত্যি কথা বলতে, কিভাবে হয়েছিল? আচ্ছা, এটা আগে একটু শেষ করে নিই। ওই সময়টা যেটা হয়েছে, তেমন একটা ভালো ফিল্মও হতো না, বাট সামহাও আমারটা অনেক ভালো হয়েছে অ্যান্ড ব্যবসা সফল হয়েছে। আর এটার কাস্টিং হচ্ছে আমি জাস্ট বাংলা লিংকের টিভিসিটা করলাম ফার্স্টের। ওটা করার পর মেরিল প্রথম আলোতে আমি একটা ছোট্ট পারফর্ম করেছিলাম। তখন আসলে আমার প্রডিউসার আর আমাদের মেগা স্টার যে সাকিব ভাইয়া নোটিস করে যে ও আচ্ছা ঠিক আছে, এই ফ্রেশ ফেসটা আমরা তাহলে আমাদের ফিল্মে লঞ্চ করতে চাই, সো একটু কথা বলে দেখো তোমরা যে ওকে কাজ করতে ইন্টারেস্টেড কিনা। তখন যখন আমাকে প্রপোজাল দেওয়া হলো, বাসা থেকে একদমই কেউ রাজি ছিল না। তখন আমার কিছু কলিগস অ্যান্ড বললো যে না, এটা তো আসলে অনেক বড় একটা অপরচুনিটি, শখ, ওয়াই নট, তোমার এটা আসলে কাজটা করা উচিত। থাকে না লাইফে এক্সপেরিমেন্ট করার জন্য করা উচিত। সো তখন আসলে এক্সপেরিমেন্ট, আমি বললাম না আমার লাইফে এক্সপেরিমেন্টস অনেক। বাট ব্যাপারটা কিরকম ছিল যে আচ্ছা ঠিক আছে, যেহেতু অফারটা তারাই করেছে এবং সবাই আমাকে বলছে, তো আমি এখানে আমার মন মতো একটা পারিশ্রমিক নিব। কারণ আমরা যতটুকু জানি এই মুভির জন্য তুমি 10 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলে, ব্যাপারটা কি আসলে সত্য? ভেঙে কি বলতে হবে, বাট হ্যাঁ, মানে যেটা হয়েছে যে হ্যাঁ, আমি একটা ভালো পারিশ্রমিক নিয়েছিলাম। বলো না তুমি আমার, এই মুভির শাকিব খান আর এখনকার শাকিব খান, এই দুজনের মধ্যকার পার্থক্য কি? এখনকার শাকিব খান অনেক ভার্সেটাইল,
অ্যাক্টিংয়ে আমি বলবো আর অনেক বেশি দক্ষ। হ্যাঁ এই তো মানে থাকে না, মানে এখনকার সাকিব খান হচ্ছে গিয়ে ভার্সেটাইল, মানে নিজেকে ভেঙে চুরে পুরো প্রত্যেকবারই সে তার নিজেকে প্রুফ আসলে করে দিয়েছে যে ভাঙছে। হ্যাঁ মানে সাকিব খানকে ভাঙার এখনো আসলে অনেক অনেক জায়গা আছে, মানে একজন যেটা আসলে এর আগে অভিনেতাকে কখনো আসলে- ভাঙা হয়নি। শাকিব খান আমি বলবো না, আমি বলবো একজন অভিনেতাকে যে কতগুলো চরিত্র এবং কতগুলো রঙে আসলে বারবার প্রেজেন্ট করা যায়, সেটা শাকিব খান খুব ভালো মতো এখন নিজেকে নিয়ে এটা না, এটা করতে আমি পারেন। বলবো এটা আমাদের ডিরেক্টরসদেরও অনেক বড় একটা গুণ। কারণ কি এখন যারা কাজ করছে এখন যারা কাজ করছে আমার মনে হয় এটা সব ডিরেক্টরসেরই এই গুণটা থাকা উচিত। আমি যেমন পার্সোনালি বলি যে কাজ করতে গিয়ে আমরা কিন্তু এত কাজ করি, অনেক ক্যারেক্টার করতে করতে আমরা একঘেয়েমি হয়ে যাই, কারণ দর্শকরা আমাদেরকে একটা ক্যারেক্টার যখন এটা হিট হয়ে যায় তখন বারবার মনে একই হয় যে আচ্ছা ঠিক আছে character এই বলে। প্যাটার্নেই আমরা সবকে দেখবো, এই প্যাটার্নের জন্যই তারা আমরা risk সবকে নিতে কাজ চায় করবো। না। হ্যাঁ রিস্ক নিতে চায় না, ইটস নট লাইক দ্যাট, তারা না মানে চিন্তা করে না যে আচ্ছা ঠিক আছে এর বাইরে যে কিছু করা যেতে পারে আর কি। হ্যাঁ যেটা একটা ডিরেক্টরেরই আসলে ভাঙতে হয় একটা আর্টিস্টকে। সো এখন যেটা সবাই সাকিব ভাইকে নিয়ে করছে এটা খুব ভালো, লাইক খুবই যে ভালো। কোনো আর্টিস্টের হাতে তো আসলে কিছু থাকে না, আর্টিস্টের Director ডিফারেন্ট যেভাবে ডিফারেন্ট direction ক্যারেক্টার প্লে করার পেছনে কিন্তু সবচেয়ে বড় ভূমিকাটা ডিরেক্টরেরই থাকে। রাইট। তুমি তো আগে একজন নৃত্যশিল্পী, পরবর্তীতে মডেল এবং অভিনেত্রী হয়েছো, বাট তুমি তো খুব ভালো নাচো। এখন সিনেমাতে আমরা দেখছি যে প্রচুর আইটেম সং হচ্ছে। এই যে মালিক মুভি রিলিজ হলো, এখানে আমরা কিন্তু দেখেছি বিদ্যা সিনহা মিমো চমৎকারভাবে একটা আইটেম গানে নেচেছে। তো তোমার জন্য যদি স্পেসিফিক, যে পুরো মুভিতে তুমি নেই কিন্তু একটা আইটেম গানের জন্য শখকে অফার দেয়া হয়, শখ কি করবে? এখনো বলতে পারছি না, বাট ডিপেন্ড করে আসলে আইটেম সংটা কেমন, কস্টিউম কেমন হবে সবকিছু মিলে, কারণ গানের লিরিক্স সবকিছু মিলে। আমি যেমন সব সময় যে কোনো কাজ করার আগে একটু চিন্তা করি, কারণ আমার তো ফ্যামিলি আছে, আমার আসলে দিন শেষে ফ্যামিলির সাথে বসে দেখতে হবে, অ্যান্ড ফ্যামিলিটাই আমার সাথে লাস্ট পর্যন্ত থাকবে। সো এমন কিছু করা যাবে না যেটা আসলে ফ্যামিলির সাথে আমি বসে দেখতে পারবো না বা আমার ফ্যামিলি থেকে কথা শুনতে হবে। সো অ্যাকচুয়ালি কারো যদি প্ল্যান থেকে থাকে যে শখকে বলবেন কিনা আপনারা স্টোরি, মানে একটা গান শুধু হলে হবে না, সেটা একটা স্টোরি টেলিং এর আমি মতো না হতে হবে। ওভারঅল একটু পিকি, একটু কাজের ক্ষেত্রে পিকি। আমি একটু শালীনতা বজায় রেখে, মানে সবাই হিট হবে, এটা খুলতে হবে, একটু কোমর দেখাতে হবে, এই জন্য দেখানো ওগুলাতে একটু কম বিশ্বাসী আর কি। সেটা আসলে আমি অনেক আগেও কস্টিউম নির্বাচনের ক্ষেত্রে যেই সেটা কিন্তু অনেক আগে থেকে আপু দেখো, আমি যখন বলো না তুমি আমার করেছি তখন থেকেই মানে আমি অলওয়েজ চেয়েছি যে হ্যাঁ এমন কিছু না যেটাতে ভালগার লাগে আর কি, সোজা হিসাব। আরেকটা মজার ব্যাপার আমি একটু বলতেই চাই আজকে, সব তোমার মুভিতে আমরা তোমার কস্টিউম নির্বাচন অ্যান্ড এভরিথিং সবকিছু দেখেছি। পরবর্তীতে অনেকে কিন্তু নাটক থেকে যে মুভি করেছে, খুব নামি দামি আর্টিস্টই, তারা কস্টিউম মানে ওই যে পড়তেই হবে, তো দেখা গেছে সে ওই কস্টিউমটা কেউ ক্যারি করতে পারছে না, ভেতরে একটা ইনার দিয়ে এমনভাবে কস্টিউমটা পড়ছে, ইট লুকস সো অড। ঠিক আছে, মানে এটার জন্য আসলে নিজের ভয়েস রাইজ করতে হবে। যেমন আমার মুভির সময় আমাকে যেমন বলা হয়েছিল যে আমাকে এফডিসি থেকে কস্টিউম দেওয়া হবে, আমি কাউকে ছোট করে বলছি না, বাট আমার কাছে মনে হয়েছিল যে তখন যে এফডিসির তো একটা প্যাটার্ন আছে, আমি যেহেতু মডেলিং থেকে গিয়েছি, সো আমি চাচ্ছিলাম যে যেহেতু অ্যাজ আ মডেল আমি ডেবিউ করছি একটা সিনেমাতে, সো আমার কস্টিউমটা একটু আলাদা হোক না, সেটার জন্য আমি একটু ডিজাইন করি না, আমি একটু মাতবুরি করি না, আমি একটু নিজের মতো করে শপিং করি না, ওটা ইউনিক ছিল। হ্যাঁ, সো সবকিছু মানে এফডিসি থেকেও আমার কাপড় নেওয়া হয়েছে, ডিজাইন করা হয়েছে, বাট মানে দুইটা মিক্স হয়েছে দেখে জিনিসটা আরো ভালো হয়েছে। ভালো ছিল। রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে পছন্দের কোনো ব্যক্তিত্ব আছে যে তোমাকে আসলে মুগ্ধ করে, তার বক্তব্য, পার্সোনালিটি? আমি আসলে পলিটিক্স তেমন বুঝি না, আমি খুব একটা বেশি এগুলো দেখিও না, সো আমি আসলে মানুষ খুব কম চিনি। যদি কারো বায়োপিকে অভিনয় করার সুযোগ আসে, অথবা তোমার পছন্দের কোনো একটা চরিত্র যার বায়োপিকে তুমি কাজ করতে চাও? আমার পছন্দের এমন কিছু নেই, বাট যদি পছন্দ হয়ে যায় তাহলে আমি কাজ করব। আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি তাদের সবার বিদেশ যাত্রা নিয়ে নানা রকমের মুখরোচক গল্প থাকে। তুমি কখনো বিদেশ ভ্রমণ করতে যেয়ে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছো? ওকে, তোমার কাছে কি মনে হয় আমাদের জন্য ঘুরতে যাওয়া কতটা জরুরি? অনেক,
সারাক্ষণই আমরা এত কাজের মধ্যে থাকি, মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য তো আমার মনে হয় ডেফিনেটলি ফ্যামিলি নিয়ে চলে যাও বিদেশ ঘুরতে, অক্সিজেন নিয়ে, অনেক অনেক হ্যাপিনেস নিয়ে, অনেক অনেক কাজের প্রেশার বাদ দিয়ে তারপর তুমি ব্যাক করো, থাকবে না, হ্যাঁ একদম লাইক তুমি একটু দূরে সোশ্যাল নেটওয়ার্কিং এর বাইরে চলে যাও। আমি যেটা করি সব সময় আর কি, আমি যদি কখনো ঘুরতে চলে যাই, আমি সবসময় ট্রাই করি ওই ঘুরতে যাওয়ার সময়ের ছবি বা কোনো কিছু এগুলো আপলোড আমি কিন্তু করি না। হ্যাঁ, খুবই আমি কম তোমার সোশ্যাল একদমই মিডিয়া করি না। প্রেজেন্স। হ্যাঁ, আমি একদমই করি না, আমি কাউকে বুঝতেও দিতে চাই না। আমি ফ্যামিলির সাথে গেলে, আমি তো ফ্যামিলির সাথেই যাই সবসময়, ফ্যামিলির সাথে গেলেও যেমন একদমই মানে সবকিছুর বাইরে থাকে না যে নেটওয়ার্কের বাইরে চলে যাওয়া, ওরকম নেটওয়ার্কের বাইরে চলে যায় সবকিছু থেকে। চলো ঝটপট কিছু উত্তর শুনি তোমার কাছ থেকে। কখনো পাবলিক বাসে ওঠার অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, সিকান্দার বক্সে শুটিংয়ে উঠেছিলাম পাবলিক বাসে। ঢাকায় কখনো ছিনতাইকারীর কবলে পড়েছো? হ্যাঁ, একবার একবার। মেট্রো রেলে চড়া হয়েছে? স্টিল না, বাট প্ল্যান আছে। কার সঙ্গে রিকশায় ঘুরতে ভালো লাগে? একাই রিকশায় ঘুরতে ভালো লাগে। এখন এনজয় করি আলিফের সাথে, কারণ আলিফ খুব রিকশা রাইড পছন্দ করে। আর তাছাড়া উর্মিদি আমার কাজিন। শখের সবচেয়ে বড় গুণ কি? দুইটা জিনিস আমার মনে হয়, আমি অনেক সিম্পল, আর আমি সবাইকে খুব নিজের মতো করে ভাবতে ভালোবাসি। আরে তুমি যেমনটা সিম্পল, সবাইকে ওরকম সিম্পল এবং সাধারণ ভাবতেই ভালোবাসো। হ্যাঁ, মানে সাধারণ ভাবতে মানে কি, মানে আমার কাছে মনে হয় যে সবাই খুব কমপ্লিকেটেড না, এটা হচ্ছে আমার ফার্স্টেই একটা ধারণা থাকে। যদিও আমি একটু আগেই বলছিলাম যে কাউকে বিশ্বাস করবে না, বাট আমি যখনই কারোর সাথে কথা বলি আমার কাছে মনে হয় যে না, মনে হয় কমপ্লিকেটেড না, বাট যখনই দেখি যে না কমপ্লিকেটেড, আমি জাস্ট কথা বন্ধ করে জাস্ট ইগনোর করা শুরু করি। মানে নিজের মতো দূরত্বটা বজায় রাখো। প্রেমের গুজব প্রথম যখন শুনেছিলে তখন কেমন লেগেছিল? গুজব তো না, আমি তো সবসময় আমার রিলেশনশিপ নিয়ে অনেক ওপেন। লাইক আমি কখনোই আমার প্রেম, ভালোবাসা, বিয়ে, বাচ্চা এগুলো নিয়ে কখনো হাইড এন্ড সিক করিনি। সো যেগুলো আর কি, মানে আমার মনে হয় যে সবাই জানে আমার দুটো প্রেম ছিল। সো এই তো। আচ্ছা, তাহলে যদি আমরা জানতে চাই যে কতজন নায়ককে নিয়ে তোমার প্রেমের গুঞ্জন এখনো পর্যন্ত ছিল? প্রেমের গুঞ্জন ছিল না আসলে, মানে যেটা রিয়েল ছিল যেটা রিয়েল ছিল সেটাই ছিল। হ্যাঁ, ওয়াও, মানে শখ এত স্ট্রেট ফরওয়ার্ড উত্তরটা দিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, বিকজ আমি বললাম না যে আমার পার্সোনাল লাইফ আমি অনেক ওপেন। আমি আসলে আমার পার্সোনাল লাইফে হাইড করার মতো কিছু নেই তো যে আমি হাইড করব, একটু ঘুরায় পেঁচাই দিব। দ্যাটস গুড। একদমই শেষের দিকে রয়েছি, আমরা বিদায় নেব, কিন্তু তার আগে একটা জিনিস একটু জানতে চাই যে সোশ্যাল মিডিয়াতে তোমাকে নিয়ে যদিও খুব একটা ট্রল হয় না, কিন্তু যদি দুই একটা ট্রলিংয়ের শিকার তুমি হও তাহলে সেটাকে কিভাবে সামলাও? ট্রলিংয়ের শিকার হলে আসলে ফেসবুকে আমার কাছে এখন মনে হয় যে কারণ ছাড়া অকারণে অনেকে ট্রল হয়, কারণেও অনেকে ট্রল হয়। অ্যান্ড ফেসবুক একটা আনহেলদি একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে, যেখানে মানুষকে ধোয়া, মানুষকে ট্রল করা, মানুষকে ফেসবুক আসলে নেগেটিভ কথা হয়ে গেছে। হ্যাঁ, একটা নেগেটিভ কমেন্ট করা, মানুষকে জাজ করার একটা মানে সাইট হয়ে গিয়েছে। আমার ক্ষেত্রে আমি খুবই পজিটিভ একটা মেয়ে, আমি সবসময় নেগেটিভ জিনিস ইগনোর করি সবার ক্ষেত্রে। আমার নিজেকে নিয়েও যদি হয় আমি সেটা ইগনোরই করব, কারণ আই নো হোয়াট আই অ্যাম, রাইট? সো মানুষ কে কি বলবে, সবাইকে আমি যেমন একটা জিনিস বিলিভ করি, আমি সবাইকে হ্যাপি করতে পারবো না, আমি হ্যাপি করতে চাই না। ফার্স্ট অফ অল আমি চাই না, তারপর আমি পারবো না। আর যাদেরকে আমি হ্যাপি করতে চাই, আলহামদুলিল্লাহ আমার মনে হয় তারা হ্যাপি আছে, আমার কাছের মানুষ। আলহামদুলিল্লাহ। মানে তোমার সবচেয়ে বড় স্ট্রেংথ আমি বলবো তোমার ফ্যামিলি, যারা তোমাকে সাপোর্ট দিয়ে, ভালোবাসা দিয়ে, প্যাম্পার করে অলওয়েজ রেখেছে। নট অনলি ফ্যামিলি, আমি বলবো আমার সবচেয়ে বড় সাপোর্টটা মনে হয় আমার সেলফ কনফিডেন্স, যেটা খুব অল্প সময় থেকে কাজ করা বলো, বা অনেক মানুষের সাথে মেশা বলো, বা অনেক চড়াই উতরাই দেখে, কারণ আমার জার্নিটা তো অনেক লম্বা না, আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি লাইফের, কাজের সব ক্ষেত্রে। সো কাজের ক্ষেত্রে আমার যেরকম অনেক মানুষের সাথে মেশা হয়েছে, আমার অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। সো আমার সেলফ কনফিডেন্সটার জন্য আমার কাছে মনে হয় যে আমাকে মানুষকে একটু ব্রেক করতে কষ্ট হয়ে যাবে। আমরা কখনো চাই না শখ ব্রেক হোক। শখ অলওয়েজই আমাদের কাছে একই রকম ছিল, আছে এবং থাকবে। আর তোমার যে অসাধারণ একটা পার্সোনালিটি আছে,
এটাই আসলে তোমাকে আমাদের কাছে প্রিয় করে রাখবে বহুদিন, এটা আমার বিশ্বাস। হয়তো তুমি একটা সময় ইন্ডাস্ট্রিতে কাজ করবে না, কিন্তু তোমার কাজগুলো মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। শখ, অনেক অনেক ধন্যবাদ এপি স্টারের পক্ষ থেকে আমাদেরকে তুমি সময় দিয়েছো এবং এতটা লম্বা সময় নিয়ে অনেক কিছু আমাদের সাথে শেয়ার করলে। আমার তো খুব ভালো লেগেছে যে আমার ঈদটা আসলে আমি তোমার সাথে এপি স্টারের সবার সাথে শেয়ার করতে পারলাম। অ্যান্ড লাস্টলি দর্শকের উদ্দেশ্যে বলবো সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ শখ। ওয়েলকাম। প্রিয় দর্শক, এপি স্টারের আমাদের আজকের তারকা শখের সাথে অনেক অনেক আড্ডা হলো। আসলে একটা মানুষকে জানতে হলে আরও অনেকটা সময়ের দরকার হয়, কিন্তু আমার মনে হয় পুরো একটা জার্নির গল্প বা এই সময়ের শখের ভাবনা, সেই সময়ের শখের ভাবনা সব কিছুই আমরা আজ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো এপি স্টারের সাথে আপনারা থাকুন। প্রিয় তারকাদেরকে নিয়ে আমি তো হাজির হয়েই যাব ঈদের এই পুরো সময়টা জুড়ে। আপনারা এপি স্টারে চোখ রাখবেন এবং প্রিয় তারকাদের নিয়ে নানা মজার মজার সব আলোচনা আড্ডায় আমাদের সাথে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি আমি শান্তা জাহান। ঈদ মোবারক। চলো ফাইনালি শুরু করবো। ওকে, কাউকে বলবো আমরা কি যাবো? চলেন চলেন আরেকবার যাই। এমন কোনো